প্লিজ আর মারবেন না আমাকে। আর আমি কি এমন করেছি যে আমাকে হয়ে মারছেন? তোকে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কিন্তু আমাকে মারছেন কেন? আমার অপরাধটা বলেন। তুই তোর আম্মুর গায়ে হাত তুলেছিস কেন? আর সেটা কোন সাহসে? দেখুন, অ্যানি আমার আম্মু না। আর সবচেয়ে বড় কথা, ওনার গায়ে আমি হাত তুলতে যাব কেন? চুপ কর কুত্তার বাচ্চা। আজকে তোকে লাই দিতে দিতে তোর আজকে এই অবস্থা। তোর এই বাড়িতে আর জায়গা নেই। সকালে উঠে দেখি যেন তোর এই পাপি মুখটা আর না দেখি। এটা বলে আব্বু চলে গেল। এরকম মার রোজ খাই, কিন্তু আজকের মারটা পুরাই ভিন্ন। অনেক বেড়েছে আজকে, শরীর ফেটে রক্ত ঝরছে, ঠোঁট কেটে ফেলেছে, শরীরটা খুব ব্যথা করছে। আরে আপনারা বুঝতেছেন না তাই তো, যে একজন বাবা তার ছেলেকে এভাবে কেন মারলো? তাই তো। আসেন আপনাদের ক্লিয়ার করে দিই। আসলে ঘরে সৎ মা থাকলে যা হয় আর কি, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। আমার জীবনটা আরও সাধারণ 10টা মানুষের মতো ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের। না ছিল আমার বাবা মায়ের ভালোবাসা। একমাত্র ছেলে হয় আমার কোনো ইচ্ছে তারা অপূর্ণ রাখেনি। বাবা ছিল বিজনেসম্যান। বিকেলের আগে যেভাবেই পারতো বাসায় চলে আসতো, আর আমার সাথে খেলা করতো। বাবা ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতো। তখন আমার বয়স ছিল 14 বছর। আব্বু আমাকে বলতো এটা হচ্ছে আবেগের বয়স, তাই এই বয়সে কোনো ভুল করে ফেললে আব্বুকে যেন জানাই। আর আব্বু এটাও বলতো কোনো প্রকার কোনটা ঠিক। এক প্রকার আমি আর আব্বু বেস্ট ফ্রেন্ডের মতো ছিলাম, সব কিছু শেয়ার করতাম আব্বুর সাথে। এইভাবে আমাদের দিনগুলো খুব ভালো মতো কাটছিল। আব্বুর ছুটির দিনগুলো আমাদের সাথে ঘুরে ফিরে দিনগুলো কাটতো। কিন্তু হঠাৎ একদিন আম্মু অসুস্থ হয়ে যায়। তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আম্মুকে আর বাঁচাতে পারি নাই। চলে গেলেন না ফেরার দেশে। হয়ে গেল আমার মতো ছেলে এতিম। হারিয়ে ফেললাম একজন মাকে। সেদিন থেকে আমি ভেঙে পড়লাম। সেদিন বুঝে গিয়েছিলাম সুখটা হয়তো আমার কপালে নেই। এভাবে দিনগুলো কাটতে লাগলো। আব্বু খুব ভালোবাসতো আমাকে। বুঝতে দেয় না মা হারানোর ব্যথাটা, খুব যত্ন নিত আমার। অনেকে বাবাকে বলতো আবার একটা বিয়ে করতে, যাতে আমার দেখাশোনা করতে পারে, কিন্তু আব্বু বলতো না, আমি আর বিয়ে করব না। আমার ছেলেকে আমি দেখাশোনা করব, কারো প্রয়োজন নেই। কিন্তু সেই সুখটাও আমার কপালে সইল না। কাকা আর জ্যাঠার জোড়াজোড়িতে আব্বু বিয়ে করতে রাজি হয়, কিন্তু আমি তাকে আমার আম্মু হিসেবে মেনে নিতে পারি নাই। ওই মহিলার রূপ ছিল দুইটা, একটা আব্বু বাসায় থাকতে আর একটা আব্বু অফিসে থাকতে। আব্বু বাসায় থাকলে আমাকে খাইয়ে দিতে যেত, কিন্তু আমি খেতাম না। আবার আব্বু অফিসে চলে গেলে আমি গিয়ে বলতাম আমাকে ভাত দিন, খিদে পেয়েছে। তখন তিনি বলতেন, নিজেরটা নিজে খেয়ে নে। আমি কি এই বাড়ির চাকর নাকি? তখন আমি না খেয়ে শুয়ে থাকতাম। আর আব্বু বাসায় আসলে আব্বুকে বলতাম, কিন্তু আব্বুর সামনে তিনি এমন একটা ব্যবহার করতেন যেন আমি মিথ্যে বলছি। এভাবে 2টা বছর কেটে যায়। জন্ম নেয় সৎ মায়ের একটা মেয়ে, যার নাম রাখে মিম। সে যত বড় হতে থাকে বাবা আমাকে তত অবহেলা করতে থাকে। জানি না কেন এই সৎ মার মিথ্যে কথাগুলো বাবা কেন বিশ্বাস করে আর আমার সাথে এরকম আচরণ করে। এই বাড়িতে আমাকে ভালোবাসার পাত্র হচ্ছে একজন, আর সেটা হচ্ছে মিম। জানি সকালে এসে আমার এই অবস্থা দেখলে মিম কান্না করবে, কিন্তু সকাল পর্যন্ত তো আমি এখানে থাকবো না। কারণ আব্বু তো বলে দিয়েছে সে নাকি আর আমার মুখ দেখতে চায় না। থাকবো না এই বাড়িতে, চলে যাব কোনো এক অজানা শহরে, যেখানে না থাকবে এই সৎমা আর না থাকবে এরকম বাবা। ব্যথায় শরীর নিয়ে উঠে দাঁড়াতে পারছি না, অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। আর আলমারি থেকে আমার সার্টিফিকেটগুলো নিলাম, আর কিছু টাকা নিলাম, যেটা দিয়ে আমার মতো অনিমের 3 মাস চলে যাবে অনায়াসে। কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগে ভরলাম, কিন্তু আমি যাব কোথায়? তেমন কিছু তো চিনি না। তখন আবার মনে মনে ভাবলাম যেখানেই যাই না কেন, সকালে তো আমাকে দেখতে না পেয়ে 2টা মানুষ খুশি হবে। তাদের আপদ চলে যাবে এই শহর ছেড়ে কোনো এক অজানা শহরে। কাঁদবে হয়তো মিম এই বাড়িতে ভালোবাসলে। সেই আমাকে ভালোবাসে, কিন্তু তাকে আমার কাছে আসতে দেয় না। এই সৎমা আমার মতো নাকি পরে সেও খারাপ হয়ে যাবে। 2টা নাপা ট্যাবলেট খেলাম, জানি রাতে জ্বর আসবে। আর হাতের ফোনটা নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়লাম বাসা থেকে। জানি অনেক দূরে যেতে হবে, কারণ আমার বাবা বিজনেসম্যান। তার অনেক লোকের সাথে পরিচয়, যদি কেউ আমাকে দেখে ফেলে বা চিনে ফেলে, তাই যেতে হবে অনেক দূরে, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। তারপর হেঁটে হেঁটে বাস স্টেশনে আসলাম, আর বাসে উঠে বসে আছি আর পেছনের রাস্তাগুলো দেখতে লাগলাম। কত আপন এই রাস্তাগুলো, কিন্তু আজ তাদেরকে ছেড়ে পাড়ি জমাতে হচ্ছে অন্য কোনো শহরের উদ্দেশ্যে, যেখানে চিনবে না কেউ আমাকে। মোবাইল থেকে সিমটা খুলে ভেঙে ফেললাম, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। কিছু সময় পর বাস চলতে লাগলো তার আপন গতিতে, আর আস্তে আস্তে মিশিয়ে যেতে লাগলো চিরচেনা রাস্তাগুলো, হারিয়ে যেতে লাগলো ছোট সময়ের ছুটোছুটি মাঠগুলো।
এসব ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখানে থেকেই বা কী করব? শুধু শুধু প্রতিদিন মার খেতে হবে। কিন্তু আমি যাচ্ছি কোথায় আর বাসটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে? এইসব আমি কিছুই জানি না। এখন রাত 2টো বাজে। আজ খুব মায়ের কথা মনে পড়ছে। আম্মু বেঁচে থাকলে হয়তো আমার সাথে এরকমটা হতো না, সুখে থাকতাম আগের মতো। যাই হোক, এসব ভাবতে ভাবতে বাসের সিটে একটু হেলান দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে বাসের হেল্পার ডাক দিচ্ছে। মামা, এই মামা ওঠেন, আমরা এসে পড়েছি। কোথায় আসছি? মামা, ঢাকায় এসেছি, নামেন। মামা, বাস কি আর সামনে যাবে না? কি বলেন মামা, ঢাকার পর আমাদের বাস যায় না। এখন আপনি চাইলে আপনাকে যেখান থেকে এনেছি সেখানে নিয়ে যেতে পারি। না, ঠিক আছে। তারপর বাস থেকে নেমে পড়লাম আর হাঁটতে লাগলাম শহরের রাস্তা ধরে। কত মানুষ এখানে, কেউ বাসের জন্য দাঁড়িয়ে আছে, কেউ বা হাজারো মানুষের মাঝেই বাসেই চেপে যাচ্ছে। কি অদ্ভুত এই শহর! কেউ কারো না, সবাই সবার ধান্দা নিয়ে থাকে। আমি হাঁটতে লাগলাম। সরি, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি। আমার নাম হচ্ছে অনিম। আর এত সময় তো আমার পরিবার সম্বন্ধে সব জেনেছেন। তো আমি শহরের রাস্তায় হাঁটছি, কোথায় যাব আর কি বা করব কিছু বুঝতে পারছি না। তাই একা একা শুধু হাঁটছি। খুব ক্ষুধাও পেয়েছে, রাতেও খাওয়া হয়নি, এখন কোথা থেকে খাবো? তখন দেখলাম একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বয়সে আমার থেকে ছোট হবে হয়তো, আর নেশা পানি মনে হয় কিছু করে। তখন আমি তাকে ডাক দিলাম আর জানতে চাইলাম এখানে খাবারের হোটেল পাবো কোথায়। তখন ছেলেটি বলল, আপনি কি এই শহরে নতুন নাকি? নতুন, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আসুন আমার সাথে। তখন ছেলেটা আমাকে একটা হোটেলের সামনে নিয়ে আসলো আর বলল, ভাই, এই যে হোটেল, এখানে আমাকে এখন 50 টাকা দেন। আমি একটু অবাক হয়ে, কিন্তু টাকা কেন? বারে, আমার কাজ ফেলে যে আপনাকে এখানে নিয়ে আসলাম সেটা কি হবে? তাড়াতাড়ি টাকা দেন। তখন আমি পকেট থেকে 50 টাকা বের করে দিলাম আর ছেলেটা চলে গেল। আর আমি ভাবতে থাকি শহরের মানুষগুলো কেমন, আর আমাদের এলাকার মানুষগুলোই বা কীরকম। যাই হোক, হোটেল থেকে কিছু খেয়ে আবার হাঁটতে লাগলাম। এই হাঁটার শেষ কোথায় জানি না। এভাবে সারাদিন হাঁটাহাঁটির পর একটাও থাকার মতো জায়গা পেলাম না। এখন একটাই পথ, কোনো একটা হোটেলে থাকতে হবে। তাই একটা হোটেলে গেলাম আর একটা রুম নিলাম আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ সারাদিন নিজের উপর দিয়ে অনেক ঝড় গেছে। এখন সবার প্রথমে আমাকে একটা বাসা খুঁজতে হবে, কারণ এই হোটেলে একদিনের ভাড়া 1500 টাকা। আর এভাবে চললে আমি পরে খাবার খেতেও পারবো না। এখন আমার বাসার দিকের অবস্থাটা একটু বলি। সকালে মিম আমার রুমে যায় আমাকে ডাকতে, কিন্তু গিয়ে দেখে আমার রুমে আমি নেই আর রুমটা এলোমেলো। তখন মিম বলে, ভাইয়া কখনোই সিরিয়াস হবে না, এমন করলে তো ভাবি থাকবে না। তখন সে আমার রুম গোছাতে থাকে। তখন আমার আলমারি খুলে দেখে আমার জামা কাপড় আলমারিতে নেই, একটা ব্যাগ ছিল সেটাও নেই। তখন সে আব্বুর কাছে যায় আর আব্বু, অনিম ভাই তো তার রুমে নেই, আর আলমারিতে তার জামা কাপড়ও নেই। তখন আব্বু আমার রুমে আসে আর দেখে সত্যি আমার রুমে আমার জামা কাপড় নেই। তখন আব্বু আমার নাম্বারে কল দিল, কিন্তু আমার ফোন তো বন্ধ। পরে আব্বু মিমের আম্মুর কাছে গেল আর বলল, এই মিমের আম্মু, অরিন তো নিজের ঘরে নেই। কোথায় গেল ছেলেটা? দেখো গিয়ে, কোনো মেয়ের পেছনে ঘুরছে, লুচু একটা। তখন আব্বু বলল, তুই চুপ কর। তুই জানিস তুই কাকে লুচ্চা বলছিস? সে আমার ছেলে, আমার রক্ত। আমার ছেলেকে লুচ্চা বলার সাহস পেলি কোথায়? আজকে তোর কারণে আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে। যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোকে আমি দেখে নেব। তখন আব্বু কয়েক জায়গায় খোঁজ লাগায় আমাকে খোঁজার জন্য। আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বাসা খোঁজার জন্য। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি বাস্তবতাটা কতটা কঠিন। রাস্তার পাশ দিয়ে লিফলেট দেখে দাঁড়িয়ে পড়লাম। ওখানে লেখা আছে রুম ভাড়া দেওয়া হবে, তারপর একটা মোবাইল নাম্বার দেওয়া। কিন্তু আমার ফোনে তো সিম নেই, তাই একটা দোকান থেকে একটা সিম নিলাম আর সেখানে কল দিলাম। তখন তিনি বললেন তার বাসায় যেতে একটা ঠিকানা দিয়ে। কিন্তু আমি তো শহরের রাস্তাঘাট কিছুই চিনি না, কোথায় যাব? তখন লোককে জিজ্ঞেস করতে করতে সেই বাসায় পৌঁছলাম। বাসার নিচে গিয়ে এই নাম্বারে আবার কল দিলাম। একটু পর একটা লোক বেরিয়ে আসলো, তাকে সালাম দিলাম। তখন সে আমাকে জিজ্ঞেস করলো আমার বউ বা ছেলে মেয়েরা কোথায়। কি বলেন আঙ্কেল, আমি তো এখনো বিয়েই করি নাই। আরে দূর মিয়া, তাহলে আসলে কেন? জানো না ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না? তুমি আসতে পারো। তখন তিনি চলে গেলেন আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। এখন বুঝতে পারলাম শহরে ব্যাচেলরদের কতটা কষ্ট। তখন আবার মনের কষ্ট নিয়ে হাঁটতে লাগলাম। এখন আমার ঠিকানা কোথায়, কোথায় থাকবো? আমি হোটেলে থাকলেও তো আমি আমার সাথে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। তখন আমি খাবো কি? যেভাবেই হোক কারো হাতে পায়ে ধরে একটা রুম নিতে হবে থাকার জন্য। মনটা খারাপ হয়ে গেল। এখন একটা শার্ট কেনার দরকার, কারণ এখানে আমাকে কিছু একটা করতে হবে, কোনো একটা কোম্পানিতে জব নিতে হবে। আমার কাজের কিছুটা হলে অভিজ্ঞতা আছে, কারণ আমার বাবার অফিসের কাজ মাঝে মাঝে আমাকেই করতে হতো। তাই একটা শপিং মলে গেলাম
হাঁটছি আর শার্ট দেখছি, হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আর তাকিয়ে দেখলাম সুন্দরী একটা মেয়ে আমার নিচে পড়ে আছে, আর আমি তার উপরে ঠিক যেন বাংলা মুভির মতো। মেয়েটা নিচে পড়ে সাপের মতো ফুঁপাতে লাগলো রাগে। তাই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম আর শরীরের ময়লা ফেলতে ফেলতে বললাম, সরি আপু, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। তখন ঠাস করে দুটো শব্দ হলো, কিন্তু আমার গালটা ব্যথা করছে কেন? পরে মেয়েটার দিকে তাকিয়ে দেখে চোখ দুইটা এতটা লাল হয়ে আছে যে মনে হচ্ছে এই চোখ দিয়ে আমাকে গিলে খাবে। আর থাপ্পড় দুইটা যে এই মেয়েটাই মেরেছে, চড় খেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই প্রথম কোনো মেয়ের হাতে চড় খেলাম, তাও আবার এই পাবলিক প্লেসে। কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, কেউ কেউ তো আবার ভিডিও করা শুরু করেছে। তখন মেয়েটা বলতে লাগলো, এই, আমাকে দেখে কি তোর বাচ্চা মনে হয় নাকি? ফকিরের বাচ্চা কোথাকার! তোর জন্য আমার 10,000 টাকা দামের ড্রেসটা নোংরা হয়ে গেল। তোকে তো আমি কিছু বলছি না, শুধু নিজের দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে ইচ্ছে মতো গালি দিয়ে চলে গেল, আর আমি সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেখো, মনে হচ্ছে মেয়েটা বড় ঘরের মেয়ে এবং শিক্ষিত, কিন্তু এটাই কি শিক্ষার মর্যাদা? মানুষ চলার পথে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার জন্য এরকম ব্যবহার করতে হবে? তখন এখানে থাকা লোকগুলো বলছে, দেখছিস কিরকম লুচ্চা ছেলে, পাবলিক প্লেসে এসে লুচ্চামি করে। এরকম ছেলেদেরকে পিটিএস শহর ছাড়া করা উচিত। আমি কিছু না বলে সেখান থেকে একটা শার্ট নিয়ে চলে আসলাম আর সোজা হোটেলে আসলাম। আজও খুব কান্না করতে ইচ্ছে করছে। কি দোষ ছিল আমার? আমি তো আর ইচ্ছে করে মেয়েটার উপর পড়ি নাই। আর ওখানে থাকা লোকগুলো কি বলল? আমি তো সেরকম ছেলে না। এভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে আবার বের করলাম বাসা খুঁজতে। আগে নিজের মাথা গোজার একটা জায়গায়, দরকার পড়ে অন্য কিছু ভাববো। এরপর কয়েকটা বাড়িতে গেলাম, কিন্তু সেই একই কথা, ব্যাচেলর নাকি ভাড়া দেয় না। এরপর অসহায়ের মতো হাঁটতে লাগলাম। কি করব বা কি করা উচিত সেটা বুঝে উঠতে পারছি না। রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আর তখন একটা বয়স্ক লোক একটা বাসার গেট দিয়ে বের করছে। এটা দেখে আমি ওনাকে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো বাবা চিনলাম না। আসলে আঙ্কেল, আমি বাসা খুঁজছি থাকবার জন্য, কিন্তু পাচ্ছি না। আপনার বাসা মনে হয়, এটার রুম কি ভাড়া দিবেন? দিব, কিন্তু তোমার পরিবারে কে কে আছে? আসলে আঙ্কেল, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা, তাই কেউ বাসা ভাড়া দিতে চায় না। আসলে এই ঢাকা শহরে ব্যাচেলারদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। তবে তোমাকে দেখে আমার ভালো লাগছে, এবং মনে হচ্ছে তুমি কোনো ভদ্র ফ্যামিলি থেকে এসেছো এবং শিক্ষিত ছেলে মনে হচ্ছে। তবে আমি তোমাকে এই বাসায় একটা রুম দিব, কিন্তু 3 মাসের ভাড়া অগ্রিম দিতে হবে। আর কিছু নিয়ম আছে, সেটা পরে বলবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আর আমি টাকা দিয়ে তারপর বাসায় উঠবো। আচ্ছা ঠিক আছে, কখন উঠবেন বাসায়? আগামীকাল সকালে উঠবো আঙ্কেল, এখন আসি। তারপর মনের আনন্দে সেখান থেকে চলে আসলাম। এখন মনটা খুব খুশি, অন্তত থাকার জন্য হলেও একটা জায়গা হয়েছে। তাই মনের আনন্দে রাস্তায় হাঁটতে লাগলাম। এখন শুধু একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে একটা জব খুঁজতে হবে। আর সেটা হয়ে গেলে এই ঢাকা শহরে থাকতে আমার কোনো সমস্যা হবে না। এখন সকালে নাস্তা করতে হবে, তাই একটা হোটেলে গেলাম। এত ভালো বা বড় কোনো হোটেলে হয়তো খেতে পারবো না, কারণ এই টাকা পয়সা আমার কাছে নেই। এই প্রথম এরকম কোনো একটা হোটেলে খেতে হচ্ছে। আম্মু বেঁচে থাকলে হয়তো এরকমটা হতো না। একটা কথা, যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে নেই তারাই বুঝে বাবা হারানোর ব্যথাটা কতটা কষ্ট বোঝা যায়। পৃথিবীতে বাবা কতটা জুড়ে ছিল, আর যার মা নেই সেই বুঝে মা হারানোর ব্যথা। তাই প্লিজ, যার মা বাবা বেঁচে আছে তারা তাদের যত্নটা ঠিক করে নেবেন। যাই হোক, এভাবে সেই দিনটাও কেটে গেল। পরের দিন ব্যাগটা হাতে নিয়ে সেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটু পর পৌঁছে গেলাম। আঙ্কেলকে কল দিলাম, তখন তিনি বললেন উপরে আসতে। তিনি সেখানে আছেন, তাই আমি উপরে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, হঠাৎ কারো আসার শব্দ পেলাম, মনে হচ্ছে দৌড়ে আসছে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার একদম কাছাকাছি এসে পড়েছে। এক্ষুনি না শুনলে হয়তো ধাক্কা লাগবে। আর তখনই মনে পড়ে গেল ওই দিনের শপিং মলের কথা। কি চরটাই না মারলো, সেটা মনে পড়তে আমি সরে পড়লাম। আর মেয়েটা আমাকে দেখে দৌড়টা থামাতে না পেরে পড়ে গেল। আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, হাসবো নাকি কাঁদবো নাকি মেয়েটাকে উঠাবো বুঝতে পারছি না। শহরের মেয়েগুলো তো একটু অন্যরকম হয়, যদি উঠাতে যায় যদি আবার চড় মারে। আর এদিকে মেয়েটা নিচে পড়ে গিয়ে কান্না করে দেয়, মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। আর আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। তখন মেয়েটা একা একা উঠে দাঁড়ালো, আর আমার গালে আবার ঠাস করে 2টা মারলো।
আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে এতে আমার দোষটা কোথায়? ওই দিন একটা মেয়ের সাথে ধাক্কা খাওয়ার কারণে 2টা খেতে হলো, আর এখানে তো ধাক্কা না খেয়েও 2টা খেতে হলো। কি আজব! এই শহরে মানুষগুলো। তখন মেয়েটা বলতে লাগলো, এই তুই কে রে? আর এইখানেই বা কি করছিস? সরি আপু, আমি বাড়ির নতুন ভাড়াটিয়া। আর আপনি কে? আপনিও কি এই বাড়ির ভাড়াটিয়া? এখন আমার তাড়া আছে তাই কিছু বললাম না, কিন্তু এর শাস্তি তোকে পেতে হবে, আর পরে বুঝতে পারবি আমি কে। তখন মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেল, আর আমি আঙ্কেলের দেওয়া ঠিকানায় যেতে লাগলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম, আর একটা মহিলা দরজা খুলে দিল। তখন আমি তাকে সালাম দিলাম, আর রফিক আঙ্কেল কোথায় সেটা জানতে চাইলাম। তখন তিনি বললেন তিনি ভেতরে আছেন। তারপর ভেতরে গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আমাকে দেখে বলল, আরে আসো বসো, তার রুমটা তো দেখানো হয় নাই, দেখবে না রুম? আঙ্কেল রুম দেখার দরকার নেই, আমার যে কোনো রুম হলেই হবে। আর এই নেন আপনার 3 মাসের অগ্রিম ভাড়া, আর চাবিটা দেন। এ নাও চাবি, আর চলো রুমটা দেখিয়ে দিই। তারপর তিনি আমাকে আমার রুমে নিয়ে যেতে লাগলেন, আর একটা রুমের তালা খুলে, এ হচ্ছে তোমার রুম, এখন সব কিছু দেখে নাও। আর এখন আমি যাই, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আর এই বাসার কিছু নিয়ম কারণ আছে, সেগুলো তোমাকে পরে বলবো। এখন আমি যাই, আর এখন তুমি তোমার রুম দেখো। তারপর তিনি চলে গেলেন, আর আমি রুমটা দেখতে লাগলাম। মোটামুটি ভালো, সব কিছুই আছে। তারপর একটু বিছানায় রেস্ট নিলাম। বিকালে আঙ্কেলের সাথে দেখা করলাম, আর তখন তিনি আমাকে লম্বা একটা লিস্ট দিলেন, যেটা মেনে এই বাড়িতে থাকতে হবে। লিস্টটা এরকম: রাত 10টার পর কোনোভাবে আর গেট খোলা হয় না, যদি তুমি বাইরে আটকা পড়ো তাহলেও না। কোনো মেয়েকে নিয়ে রুমে আসা তো দূরের কথা, এই বাসার আশপাশেও আসা যাবে না, এরকম অনেক নিয়ম। যাই হোক, এখন আমাকে কিছু বাজার করতে হবে, তাই বাজারের দিকে যেতে লাগলাম। কিছু বাজার করে বাসায় আসলাম, আর বাজারগুলো নিজের রুমে গিয়ে রান্না করতে গেলাম। জীবনেও রান্না করি নাই, এই প্রথম ছেলে হয়েও রান্না করতে হচ্ছে। ভাগ্যের কি খেলা! যাই হোক, ইউটিউব দেখে কিছু রান্না করলাম, জানি না কেমন হয়েছে। রান্না করতে করতে রাত 8টা বেজে গেল। তখন আমি ভাবলাম এখন একটু ছাদে যাওয়া যাক, তাই একটু চা বানালাম আর ছাদে চলে গেলাম। দেখলাম কেউ নেই, তাই একটা জায়গায় বসে পড়লাম। তবে সেখানে বেশ কিছু ফুল ফল আছে, সেগুলো দেখতে লাগলাম। বড় মতো মতো ফুল আমার খুব পছন্দ। তখন বসে চা খাচ্ছি, আর মোবাইলটা বের করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট করলাম। এখন এটাতেই গল্প লিখব, তাই সেই আইডি ওপেন করে আবার ফেসবুক থেকে বের হয়ে গেলাম, আর নোটবুকে বসে বসে গল্প লিখতে থাকলাম। একটু পর কারো ছাদে আসার শব্দ পেলাম। ভাবলাম কোনো ভাড়াটিয়া হয়তো। একটু পর যিনি আসলেন, আর এটা তো সেই মেয়েটা যার সাথে সকালে দেখা হয়েছিল। দেখা না, 2টা ইয়েও মারছিল। তখন সে মেয়েটা বলতে লাগলো, কে রে, তুই সেই ছেলেটা না যার জন্য সকালে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম? তুই এখানে কি করছিস? এই বাসায় একটা রুম ভাড়া নিয়েছি, আর আজ থেকে আমি এখানেই থাকবো। কি, বাবা তোর মতো কুলাঙ্গার ছেলের কাছে রুম ভাড়া দিয়েছে? আচ্ছা, রুম ভাড়া না হয় দিয়েছে, কিন্তু তোর কাছে কি ছাদটাও ভাড়া দিয়েছে? কি? আপনি বাসার মালিকের মেয়ে? আসলে সকালে আমি ইচ্ছে করে এসব করিনি, তার জন্য আমি সরিও বলেছি। কিন্তু সরি বললে তো আর হবে না। আমার সাথে শত্রুতা করেছিস, এখন আমি দেখব তুই এই বাসায় কিভাবে থাকিস। আমি বাবাকে এক্ষুনি বলবো যাতে তোকে বাসা থেকে বের করে দেয়। প্লিজ এরকম করবেন না, অনেক কষ্ট করে একটা বাসা জোগাড় করেছি। আসলে ঢাকা শহরে ব্যাচেলারদের বাসা পাওয়া অনেক কষ্ট, তাই প্লিজ এরকম করবেন না। আর আপনি যা বলবেন এখন থেকে তাই করব। যা, তোকে মাফ করলাম, তবে এখন থেকে আমার আশেপাশে অথবা এই ছাদে আসবি না, তাহলে তোর এমন অবস্থা করব যেটা তুই ভাবতেই পারবি না। এখন যা এখান থেকে। তারপর সেখান থেকে চলে আসলাম নিজের রুমে। আর পড়তে চাই না এই মেয়েটার সামনে, পড়লে হয়তো বাসা থেকে বের করে দিবে, তখন আবার বাসা পাবো কোথায়? তাই নিজের রুমে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হলাম। রাস্তায় কত মানুষ কত দিকে যাচ্ছে, সবাই সবার জীবিকা নির্বাহের জন্য বের হয়েছে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় চোখ আটকে পড়লো। একটা বাচ্চা ছেলে ইট ভাঙার কাজ করছে, কিন্তু কিছু একটা ভুল হবার কারণে মালিক এসে ছেলেটাকে মারতে লাগলো। কেউ যাচ্ছে না ছেলেটাকে বাঁচাতে, সবাই তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তারপর কয়েকটা থাপ্পড় মেরে মালিক চলে যায়, আর ছেলেটা আবার কাজ করতে থাকে। আমি স্পষ্ট লক্ষ্য করলাম ছেলেটার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সবাই শুধু বাংলাদেশ উন্নতি হচ্ছে, কিন্তু এটাই কি উন্নতির নমুনা? রাস্তাঘাট উঁচু উঁচু বিল্ডিং হলেই দেশ উন্নতি হবে না। এই ছেলেটার মতো হাজারো শিশু রাস্তায় বের হয় কাজ করার জন্য, কিন্তু তার এই বয়সটা হচ্ছে লেখাপড়ার বয়স, খেলাধুলার বয়স, কিন্তু এই বয়সে তাদের রাস্তায় কাজ করতে হচ্ছে।
কারো বাবা মা নেই, আবার কারো বাবা মা থেকেও নেই, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কি দেশে কোনো মানুষ নেই? তাদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব আমাদের সমাজের। আর দেশ সেদিন উন্নত হবে যেদিন ওদের মতো ছেলেরা রাস্তায় না, স্কুলে অন্য সব বাচ্চাদের মতো লেখাপড়া করবে। দেশ সেদিন উন্নত হবে যেদিন ওদের মতো ছেলে মেয়েদের চোখে পানি নয়, থাকবে মুখে হাসি। তাই চলেন আমরা সবাই এতিমদের পাশে দাঁড়াই। তারপর আমি ছেলেটার কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম, কিরে তোর নাম কি? তুই এখানে কাজ করছিস কেন? তোর কি মা বাবা নেই? সবাই ছিল, কিন্তু এখন কেউ নেই। আম্মু ছোট থাকতে মারা গেছে, তারপর আব্বু আবার বিয়ে করে, কিন্তু সৎ মায়ের জ্বালায় আর থাকতে পারি নাই সেই বাসায়। চলে আসতে হয়েছে বাড়ি ছেড়ে, তাই এখানে কাজ করি। তখন আমি কি বলবো বা কি বলে তাকে সান্ত্বনা দিব আমি বুঝে উঠতে পারছিলাম না, কারণ এই অবস্থার সম্মুখীন আমিও হয়েছি, জানি তখন ভেতরটা কেমন হয়। তখন আমি ছেলেটাকে বললাম, চল আমার সাথে, এখন থেকে তোর আর আমার কোনো কাজ করতে হবে না। এখন থেকে স্কুলে পড়বি আর মানুষের মতো মানুষ হবি। এখন বাসায় যাই, আগামীকাল সকাল থেকে তোকে আমি স্কুলে ভর্তি করে দিব। স্যার, আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে পড়বার, তাদের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়ার, কিন্তু সব ইচ্ছে মাটি দিয়ে নিজের পেট চালানোর জন্য এই কাজ করতে হচ্ছে। কিন্তু আপনি আমার জন্য এগুলো কেন করবেন? আমি তো আপনার কিছু হই না। শোন, প্রথমত তুই আমাকে স্যার ডাকতে পারবি না, ভাইয়া বলে ডাকবি। এখন ডাক দে। তখন অন্তর আমাকে ভাইয়া বলে ডাক দিল, আর আমি তাকে বললাম, এই যে তুই আমাকে ভাইয়া বললি, আজ থেকে আমি তোর বড় ভাই, এখন বাসায় যা। তারপর সে আমাকে কিছু না বলে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, এই প্রথম এই শহরে তোমার মতো একজন মানুষ দেখলাম। তখন অন্তর চলে যায় আর আমি আবার বাসার দিকে যেতে লাগলাম। এখন আমাকে একটা জব খুঁজতে হবে, এবং সেটা যে কোনো উপায়ে। কিন্তু আমি তো এই শহরের নতুন, তাহলে কিভাবে কি করব? এখন আঙ্কেলের কাছে যাই, তারা তো আমাকে এখানের স্থানীয় মানুষ, উনি যদি আমাকে কোনো হেল্প করতে পারে। তাই তার রুমে যেতে লাগলাম। উপরে উঠতে আবারও কারো সিঁড়ি দিয়ে নামার শব্দ পেলাম, তাই আমি আগে থেকেই নেমে দূরে দাঁড়িয়ে রইলাম, কারণ এটা যদি স্নেহা হয় তাহলে তো আমি শেষ। তাই একটা দূরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ও সরি, আপনাদের তো বলাই হয়নি, বাড়িওয়ালার মেয়ের নাম স্নেহা। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি এটা কে হতে পারে। একটু পর তাকিয়ে দেখি এটা স্নেহা। আমাকে দেখে একটু দাঁড়িয়ে আবার চলে গেল। তখন আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর সোজা আঙ্কেলের রুমে গেলাম, গিয়ে কলিং বেল বাজালাম, আর আঙ্কেল দরজা খুলে দিল আর বলল, আরে অনিম, তুমি এসো, ভিতরে এসো। তখন আমি ভেতরে গিয়ে বসলাম। তখন আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে নাকি? না আঙ্কেল, তেমন কিছু না, একটা কথা বলতে আসছিলাম। কি কথা বলো? আসলে আঙ্কেল, আমি তো এই শহরে নতুন, তেমন কিছু চিনি না। আপনারা তো এখানকার স্থানীয় মানুষ। আসলে আমি একটা জব খুঁজতেছি, যদি আপনি একটু সাহায্য করতেন। না মানে আমার যোগ্যতা দিয়ে যদি হয় তাহলে আমি জবটা করব। আপনি শুধু এতটুকু করেন, কোনো কোম্পানিতে লোক নেবে, আমি ইন্টারভিউ দিয়ে চাকরিটা করতে চাই। সব বুঝলাম। তুমি যখন আমার বিল্ডিংয়ে থাকো, তোমার জন্য এতটুকু করতেই পারি। আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি, পরে তোমাকে জানাবো। এরপর আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। আঙ্কেল অনেকবার বলেছিল, কিন্তু আমি চলে আসছি, কারণ ওনার যে মেয়ে সে যদি এসে আমাকে দেখে ডিরেক্ট আমি তাদের রুমে, তাহলে তো আমাকে এই বাসায় আর থাকতে দিবে না। তাই তাড়াতাড়ি চলে আসলাম আমার রুমে। এখন আমাকে দুপুরের রান্না করতে হবে, কিন্তু কি করব? আমি তো কিছুই পারি না। তাই মোবাইলটা বের করলাম আর ইউটিউব দেখে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে খাবার খেতে বসলাম, আর নিজের খাবার নিজেই খেয়ে বললাম, বাহ অনিম, বাহ, তুই তো সেই রকম রান্না করতে পারিস রে। তোকে তো রান্নার জন্য নোবেল দেওয়া দরকার। আসলে তরকারিতে লবণ কম হয়েছে, সাথে হলুদও, তাই বললাম আর কি। এভাবে সেদিনটাও কেটে গেল। পরের দিন সকালে রেডি হয়ে অন্তরকে নিয়ে স্কুলে গেলাম, আর তাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম। তারপর বাড়িতে আসলাম আর সোজা নিচের রুমে চলে গেলাম, আর আঙ্কেলকে একটা কল দিলাম আর জানতে চাইলাম কি অবস্থা, মানে কোনো খোঁজ পেয়েছি কিনা। তারপর তিনি বললেন, আগামীকাল সকালে তোমার ইন্টারভিউ, সকালে রেডি থেকো। তারপর কলটা কেটে দিলাম। এখন আল্লাহ আল্লাহ করে চাকরিটা হয়ে গেলেই হয়। বিকালে অন্তরের সাথে দেখা করলাম আর তাকে কিছু টাকা পয়সা দিয়ে আসলাম, যাতে সে চলতে পারে। আর বললাম, আপাতত এগুলো রাখ, এগুলো শেষ হলে আমাকে জানাবি, আর লেখাপড়া ভালো করে করবি, ঠিক আছে? জি ভাইয়া, তুমি দোয়া করো, আর একদিন তোমার মতো বড় হয়ে তোমার সব টাকা শোধ করে দেব। আরে বোকা, আগে বড় হ, আর আমার টাকা শোধ করতে হবে না, তুই বড় হ। তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে চলে আসলাম। বাসায় এসে রাতের জন্য রান্না করতে লাগলাম। হঠাৎ ফোনে একটা কল আসলো। ফোনটা রিসিভ করা মাত্র ওপাশ থেকে, এই শোন, এত পরিচয় দিতে পারবো না। আমি স্নেহা, আর এখনই তুই বাজারে যাবি, আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আসবি, আর আমার রুমের সামনে রেখে আসবি। কিন্তু
এই এত কথা বলিস কেন? যা বলছি তা কর, আর না করলে তো মনে আছে বাসা থেকে বের করে দিব। না না আপু, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাজারের দিকে। এই মেয়েটা কেমন? আগে জানতাম ছেলেরা সিগারেট খায়, কিন্তু আজ তো দেখি মেয়েরাও খায়। তাহলে কি শহরের মেয়েগুলো এমন হয়? যাই হোক, এসব ভাবতে ভাবতে একটা দোকানের সামনে চলে আসলাম আর দোকানদারকে বললাম, মামা 1 প্যাক সিগারেট দেন না। কি সিগারেট মামা? আমি তো জানি না কি সিগারেট খায় এই মেয়েটা, তাই ওই নাম্বারে আবার কল দিলাম, কিন্তু কল রিসিভ হচ্ছে না। এখন কি করি? সিগারেট নিয়ে যাই মেয়েটার জন্য। তখন আমি দোকানদারকে বললাম, মামা যে সিগারেট সবাই খায় বেশি, তা 1 প্যাকেট দেন। তখন তিনি 1 প্যাকেট সিগারেট হাতে দিলেন। হাতে নিয়ে দেখি স্টার সিগারেট। এই প্রথম আমার হাতে সিগারেট নিলাম, কখনো নেওয়া হয় না, তাই কেমন যেন একটা ফিল হচ্ছে। তারপর তাড়াতাড়ি করে স্নেহার দরজার সামনে সিগারেট প্যাক রেখে বলে আসলাম, আপু আপনার জিনিস নিয়ে এসেছি। ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না, তাই আমি সিগারেট ওখানে রেখে নিজের রুমে চলে আসলাম আর আবার রান্নার কাজে মনোযোগ দিলাম। একটু পর আবার ফোনটা বাজলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সেই নাম্বারটা, মানে স্নেহার নাম্বার। এক প্রকার বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। তখন ফোনের ওপাশ থেকে বলল, এই দরজা খোল আর বাইরে আয়। একটা কথা যেটা আমার আগে বলা উচিত ছিল, আঙ্কেল আর আন্টি কিন্তু গ্রামে গিয়েছে আর স্নেহা যায় নাই। তারপর আমি দরজাটা খুললাম আর তাকিয়ে দেখি প্রায় 5-6 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু খেয়েছে, কারণ ঠিকভাবে দাঁড়াতে পারছে না। সবার সামনে স্নেহা দাঁড়িয়ে আছে আর হাতে সিগারেটের প্যাক। তখন স্নেহা আমার মুখের উপর সিগারেটের প্যাকটা ফেলে দিল আর ঠাস ঠাস করে 2টা মারল আর বলল, ওই ফকিরের বাচ্চা, তুই এটা কি সিগারেট এনেছিস? হ্যাঁ, তুই আমাকে কি ভেবেছিস আমি ফকিরনি? যা এক্ষুনি এই সিগারেট নিয়ে আয়, আর এই নে টাকা। জানি তোর কাছে সিগারেট কেনার টাকা নেই, কারণ তুই তো ফকিরনি, আর এই সিগারেট তুই খাস। কিন্তু আপু বাহিরে তো বৃষ্টি হচ্ছে, তাহলে কিভাবে যাব? সেটা আমি জানি না কিভাবে যাবি। 10 মিনিটের ভেতরে সিগারেট আনা চাই, আর না হলে বাসা থেকে তো বের করবই, সাথে এই পৃথিবী থেকেও। তারপর তারা আবার তাদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আর আমি বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে আমি সিগারেট আনবো কী করে? আবার সময় দিয়েছে মাত্র 10 মিনিট, ঘরের ছাতাও নিজে যাব। তখন মনে করলো ছোট সময়ের কথা। একদিন এরকম হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়েছিল। তখন আমি রাস্তায় ছিলাম। তখন দৌড়ে একটা দোকানে একটা পলিথিন মাথায় দিয়ে বাসায় আসছিলাম। তখন নিজের রুমে গেলাম আর 2টা পলিথিন নিলাম, একটা মাথায় দিলাম আর একটা টাকা রাখলাম। তারপর দৌড়ে একটা দোকানে আসলাম আর সিগারেট চাইলাম। ভেতর থেকে একজন বলাবলি করতে লাগলো, দেখছিস বর্তমান যুগের ছেলেমেয়েরা কিরকম এত বৃষ্টির মাঝেও সিগারেট নিতে চলে আসে। এসব শুনে একটু লজ্জা পেলাম। জীবনে এগুলো খাই নাই, কিন্তু আজকে না খেয়ে এতগুলো কথা শুনতে হলো। তারপর সিগারেট নিয়ে পলিথিনে ভরলাম আর দৌড়ে চলে আসলাম। একদম ভিজে গেছি, তাই আগে রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে স্নেহার দরজার সামনে গেলাম আর সিগারেটের প্যাকটা রেখে তাকে বললাম, আপু এই যে আপনার জিনিস। আর তখন আমি রুমে চলে আসলাম। জানি না এরা ভেতরে কি করছে, তবে যাই করুক তাতে আমার কি, কারণ এদেরকে কিছু বলতে গেলে আমাকে আর আস্ত রাখবে না। তারপর আমি আমার মতো রান্না শেষ করে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার আগামীকাল একটা ইন্টারভিউ আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে গেলাম। তখন হঠাৎ দরজায় কেউ নক করতে লাগলো। তখন দরজাটা খুলে দেখলাম স্নেহা মেয়েটা দাঁড়িয়ে আছে। আপু কিছু বলবেন? এই তুই এই টাকাটা নিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো। আপু আসলে সরি, আজকে আমার একটা ইন্টারভিউ আছে সকাল 8টায়। এমনিতেই লেট হয়ে গেছে, যদি খাবার আনতে যাই তাহলে তো আরও লেট হয়ে যাবে। দেখ, বেশি কথা বলবি না, যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, আর আমাকে খাবারটা দিয়ে তারপর কোথায় যাবি যাস। এখন আর কি করবো, তাই বের হয়ে পড়লাম খাবার নিয়ে আসতে। তারপর তার 2জন খাবার নিয়ে আসলাম আর সাথে আমার জন্য। তাই আগে গিয়ে ওর খাবারটা দিতে গেলাম। গিয়ে দেখি সেখানে আরেকজন এর আগমন, মানে তার আরেকজন ফ্রেন্ড এসেছে। আমি খাবারটা তাকে দেওয়া মাত্রই সে বলতে লাগলো, এই তুই আরেকটা কাজ কর, আরেকজনের জন্য খাবার নিয়ে আয়, আর এই নে টাকা। আর তোর হাতে এই খাবারগুলো কার? আসলে আপু এগুলো আমার জন্য নিয়ে এসেছি। তুই এগুলো আমাকে দে, আর এই টাকাটা দিয়ে তুই আবার কিনে নিয়ে আয়। তখন আর কি করব, খাবারের প্যাকটা তাকে দিয়ে আসতে হলো। না দিলে আবার বলবে বাবাকে বলে বাসা থেকে বের করে দিব। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বাজে, মানে সময় আসছে। এখন রান্না করে খেয়ে বা কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে ইন্টারভিউ দেওয়া সম্ভব না, তাই না খেয়ে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক জ্যাম থেকে কোনো রকমে সে অফিস পৌঁছলাম, অনেক বড় একটা কোম্পানি। তারপর ভেতরে গেলাম আর আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হলো। একে একে সবাই ইন্টারভিউ দিতে যাচ্ছে। একটু পর আমার ডাক পড়লো আর আমি ভেতরে গেলাম। ভেতরে যেতে একটু নার্ভাস লাগছে, কারণ এই প্রথম ইন্টারভিউ দিতে আসছি।
তো তাই আর এদিকে আমার পেটের ভিতর ক্ষুধায় ইঁদুর দৌড়াচ্ছে। এক পর্যায়ে দরজার সামনে দিয়ে গেলাম, বললাম, মে আই কামিং? ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠে ইয়েস কামিং। তারপর ভেতরে গেলাম, গিয়ে আমি যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক। আরে এটা তো সেই মেয়েটা ওই দিন শপিং মলে যার সাথে ধাক্কা লেগেছিল। আল্লাহ, আমার প্রথম ইন্টারভিউটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, মেয়েটা আমাকে দেখে এমন একটা ভাব করছে যেন সে আমাকে চিনেই না। তখন আমাকে বসতে বলা হলো। তখন মেয়েটার পাশে বসা একটা লোককে বলতে লাগলো, বাবা, তুমি যাও একটু বাইরে থেকে ঘুরে আসো, আমি সামলে নিচ্ছি। তখন লোকটা চলে গেল। এটা মেয়েটার বাবা হয়, তার মানে কোম্পানিটাই মেয়েটার। যাই হোক, তখন সেই মেয়েটা আমাকে প্রশ্ন করলো, চাকরিটা কেন করতে চান? আসলে আমি ঢাকা শহরে একা, বলতে গেলে আমার কেউ নেই। এখন যদি চাকরিটা না করি তাহলে না খেয়ে থাকতে হবে। তখন মেয়েটা মনে মনে ভাবতে লাগলো, এটাই সবচেয়ে মোক্ষম সুযোগ প্রতিশোধ নেওয়ার। আচ্ছা শোন, আমি তোকে চাকরিটা দিব, কিন্তু এতে আমার কিছু শর্ত আছে, সেগুলো মেনে চলতে হবে। আজ থেকে তুই আমার বিয়ে, আমার সাথে সব সময় থাকবি। আমি যেখানেই যাই না কেন সব জায়গায় তোকে যেতে হবে। কি পারবি না? এই আর কি এমন কঠিন কাজ, আমি পারবো। ভেবে বলছিস তো? হুম। এই নে, এখানে একটা সাইন কর। এটা কিসের দলিল? 5 বছরের আগে কোনোভাবেই চাকরিটা ছাড়তে পারবি না। এখন তাড়াতাড়ি সাইন কর। মনে মনে এখন যদি চাকরিটা না নেই তাহলে ঢাকা শহর 1000টা ঘুরলেও চাকরি পাবো না। আর তাছাড়া 5 বছরের আগের চাকরিটা কেনই বা ছাড়তে যাব, তাই সাইন করে দিলাম। তোর বেতন হচ্ছে 30,000। এখন চা, আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবি, ঠিক আছে? আমার মতো ছেলে 30,000 টাকাই অনেক টাকা। জি ম্যাম। আর এই নে অ্যাডভান্স 10,000। আর এখানে অফিসের কিছু রুলস আছে, এগুলো ঠিক করে নিস। পরে যদি ভুল করিস তাহলে তোর খবর আছে। তারপর মেয়েটাকে সালাম দিয়ে চলে আসলাম। আর আজ থেকে তো উনি আমার অফিসের বস, তাহলে মেয়ে মেয়ে করছি কেন? যাই হোক, আজকে অনেক খুশি খুশি লাগছে, কারণ এখন আর আমার কোনো চিন্তা নেই। একটা চাকরির অভাব ছিল, সেটাও পূরণ হয়েছে। তাই অ্যাডভান্সের টাকা দিয়ে কিছু মিষ্টি নিলাম, যাতে বিল্ডিংয়ের সবাইকে খাওয়াতে পারি। মিষ্টি নিয়ে একে একে বিল্ডিংয়ের সবাইকে খাওয়াতে লাগলাম। সবাই অভিনন্দন জানাচ্ছে, এখন শুধু একজন বাকি আছে, আর সেটা হচ্ছে স্নেহা। তাকে মিষ্টি দেওয়ার জন্য রুমের সামনে গেলাম। গিয়ে শুনলাম ভেতরে বক্স বাজতেছে, মনে হয় কোনো পার্টি দিচ্ছে। এই মেয়েটা যে কত পার্টি করতে পারে একমাত্র উপরওয়ালা জানে। তারপর দরজা একটু নক করলাম। তখন ভেতর থেকে স্নেহার সাথে 2টা বান্ধবী বের হলো। আমাকে দেখে স্নেহা বলল, কিরে তুই এখানে, আর হাতে মিষ্টির প্যাকেট নাকি? কিরে বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? আচ্ছা, তোকে কে বিয়ে করলো বলতো? তোর মতো ফকিরের সাথে বিয়ে? এটা বলে তারা হাসাহাসি করতে লাগলো। আমি, আসলে আপু, আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি। আমার একটা জব হয়েছে, তাই সেই খুশিতে বিল্ডিংয়ের সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। এখন আপনারা শুধু ফাঁকি। তারপর তাদের দিকে মিষ্টির প্যাক এগিয়ে দিলাম। তখন স্নেহা আমার দিকে একবার তাকিয়ে একটা মিষ্টি হাতে নিল, আর তার বাকি 2 বান্ধবীও। তখন তারা এমন একটা কাজ করলো যেটা আমি তাদের কাছ থেকে কখনো আশা করিনি। তারা মিষ্টিগুলো হাতে নিয়ে আমার মুখে মাখতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। তখন স্নেহা বলল, এই ফকিরের বাচ্চা শোন, আমরা এসব কম দামি মিষ্টি খাই না, এগুলো তোর লেভেলের কাউকে নিয়ে খাওয়াইস। ফকিরের বাচ্চা বলাতে আর মিষ্টিগুলো মুখে মাখাতে প্রচণ্ড রাগ উঠে গেল। আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে স্নেহাকে ঠাস করে একটা থাপ্পড় মারলাম। আর স্নেহা থাপ্পড়টাকে বোকার মতো দাঁড়িয়ে আছে। সে হয়তো আমার কাছ থেকে এরকমটা আশা করেনি। আমি আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। আজ মনটা খুশি ছিল, কিন্তু এই অহংকারী মেয়েটার জন্য সব কিছু মাটি হয়ে গেল। আর এদিকে স্নেহা তো রাগে ফায়ার হয়ে আছে। আমার এর মতো ছেলে তার গায়ে হাত তুললো, তাকে তো সে দেখে নিবে। রাগে একদম ফায়ার হয়ে আছে। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। আর আমি নিজের রুমে এসে বড় করে 2টা শ্বাস নিলাম, যাতে রাগটা কমে যায়। একটু পর রাগ কিছুটা কমেছে, তখন ভাবতে লাগলাম, এটা আমি কি করেছি? এখন যদি তার আব্বুর কাছে আমার নামে বিচার দেয়, পরে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আমাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এখন যাব নাকি আরও পরে যাব? না, এখন যাওয়া যাবে না, গেলে হয়তো আমাকে আস্ত রাখবে না। তাই নিজের রুমে শুয়ে পড়লাম। আজ রান্না করতে ইচ্ছে করছে না, তাই ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর বাজারে গিয়ে কিছু খেয়ে নিলাম। এখন মোটামুটি শহরের রাস্তাঘাট অল্প হলেও চিনি, তাই তেমন সমস্যা হয় না। এরপর বাসায় চলে আসলাম। এরপর আর স্নেহার সাথে দেখা হয় নাই। রাতে রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে আমাকে অফিসে যেতে হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম যাতে সকালে উঠতে সমস্যা না হয়। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো, আর উঠে ফ্রেশ হয়ে সাদা শার্ট আর একটা প্যান্ট পরলাম আর অফিসের জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা রিক্সা পেলাম, সেটা দিয়ে অফিসে চলে আসলাম। তখন অফিসে ঢুকে সোজা বসের কেবিনের সামনে চলে আসলাম। মে আই কামিং ম্যাম?
না মিস্টার অনিম, আমরা একটা মিটিং করছি। আপনি এক কাজ করেন, আমাদের জন্য 3 কাপ কফি নিয়ে আসেন। তখন আমি কিছু না ভেবে কফি আনতে গেলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো কফি বানাতে পারি না। যদি খারাপ হয়, পরে যদি ম্যাম রাগ করে। আর তাছাড়া আমি তো অফিসে নতুন, কারোর সাথে আমার পরিচয় নেই। কাউকে যে বলবো আমাকে একটু হেল্প করতে, সেটাও পারছি না। এখন কি করি? তখন আমি নিজেই কফি বানাতে গেলাম। জীবনে প্রথম নিজের হাতে কফি বানালাম। জানি না কেমন হয়েছে, তাই চামচ দিয়ে একটু মুখে দিলাম। মোটামুটি ভালোই হয়েছে। তারপর তাড়াতাড়ি করে বসের কেবিনের সামনে গেলাম আর অনুমতি নিয়ে ভেতরে গেলাম। গিয়ে দেখি ভেতরে ওই 2জন মানুষ নেই, মনে হচ্ছে চলে গেছে। তখন আমি ম্যামের দিকে তাকালাম, দেখে মনে হচ্ছে রেগে আছে। তখন ম্যাম বলতে লাগলো, এই বেটা রামসাগল, তোকে কখন পাঠিয়েছি কফি নিয়ে আসতে? জানিস তোর জন্য আমার ওদের কাছে কতটা অপমানিত হতে হয়েছে? সরি ম্যাম, আসলে তো আমি তো এখানে নতুন, কাউকে চিনি না, আর কোথায় কি সেটাও জানি না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোদের মতো ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। আর কফি দে। তখন আমি ম্যামের দিকে কফির মগটা এগিয়ে দিলাম। একটা কথা, ম্যাম কিন্তু দেখতে হেব্বি সুন্দর। কত সুন্দর করে কফির কাপে ঠোঁট লাগালো। আর ম্যামের নামটাও কিন্তু হেব্বি সুন্দর, রিয়া নাম ম্যামের। যাই হোক, ম্যাম কফির কাপে চুমুক দিয়ে একবার আমার দিকে তাকালো, আর একবার কফির দিকে। এটা দেখে আমি ম্যামকে বললাম, ম্যাম হ্যাঁ, কোনো সমস্যা? কফি কি খারাপ হয়েছে? তখন ম্যাম এমন একটা কাজ করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ম্যাম কফির মগটা আমার দিকে ফেলে দেয়। গরম কফি আমার হাতে এসে পড়ে। আমি একটু হালকা চিৎকার দিয়ে উঠি। তখন রিয়া ম্যাম বলতে লাগলো, এই গাইয়া, এটা কফি বানিয়েছিস? হ্যাঁ, এটা কি কোনো মানুষে খায়? ভালোই করেছিস। তখন যদি নিয়ে আসতি আর আমার গেস্টের মধ্যে কেউ খেত, তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। ম্যাম আমাকে নানা রকম গালি দিচ্ছে, আর আমি আমার হাতের দিকে তাকিয়ে আছি। সাথে সাথে ফোসকা পড়ে গেল, একদম লাল হয়ে গেছে, খুব ব্যথা করছে। তখন ম্যাম বলল, এই এখানে মুক্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এই ভাঙা কাজ আর এগুলো পরিষ্কার কর চলতি। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, অফিসে তো আয়া বুয়া সব কিছু আছে, এই কাজগুলো তো তাদের, কিন্তু ম্যাম আমাকে দিয়ে কেন এগুলো করাচ্ছে? হাত ব্যথা নিয়েও কাজগুলো করতে লাগলাম। ম্যাম দেখেছে আমার হাতের ব্যথা, তবুও আমাকে দিয়ে কাজগুলো করাচ্ছে। আমি ভাঙা কাজগুলো তুলতে লাগলাম, আর এক পর্যায়ে আমার হাতের আঙ্গুলও কেটে গেল, হাত দিয়ে রক্ত ঝরছে। ম্যাম সেটা দেখছে কিন্তু কিছু বলছে না। তখন এগুলো তুলে বাহিরে চলে আসলাম, আর ডাস্টবিনে ফেলে বাহিরে একটা ফার্মেসিতে গেলাম, আর হাত ওয়াশ করিয়ে কিছু ট্যাবলেট নিয়ে আসলাম। এরপর আবার অফিসে আসলাম। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তারপর বসের কেবিনে, মানে রিয়া ম্যামের কেবিনে গেলাম। আমাকে দেখে ম্যাম বলল, কি রে, এত সময় কোথায় ছিলি? একটা কথা, ম্যাম কিন্তু আমাকে তুই করে বলে। আমি ম্যাম এই একটু হাত কেটে গিয়েছিল, সেটার জন্য মেডিসিন আনতে গিয়েছিলাম। এত সময় লাগে তোর মেডিসিন নিয়ে আসতে? ফাঁকিবাজি কিন্তু আমার একদম পছন্দ না। আজ প্রথম দিন, তাই মাফ করে দিলাম। আর এই নে এই ফাইলটা, এটা আগামীকাল কমপ্লিট করে আমার কাছে নিয়ে আসবি, কোনো ভুল যাতে না হয়। আর তোর তো মনে হয় ল্যাপটপ নেই, চল আমার সাথে কোম্পানি থেকে তোকে একটা ল্যাপটপ দেওয়া হবে। তারপর ম্যামের সাথে বাইরে যেতে লাগলাম। ম্যাম তার গাড়িতে উঠলো আর আমার হাতে 20 টাকা দিয়ে বলল, তুই একটা বাস ধরে ওই জায়গায় আসবি। তারপর ম্যাম চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। আমি কি বোকা, তাই না? শুধু শুধু ম্যামের গাড়ির দিকে যেতে লাগলাম, আর আমি বুঝতেই পারি নাই ম্যাম এরকমটা করবে। যাই হোক, এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। একটু পর বাস আসলো, আর বাসে উঠলাম। শালার একটু পর পর বাসটা দাঁড়িয়ে পড়ে, আর এদিকে ম্যাম সেখানে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে রইলো, আর আগে ফায়ার হতে লাগলো, আর বলতে লাগলো, এইটুকু রাস্তা আর সে এত সময় লাগাচ্ছে, শালা অলস। আজকে আয়, দেখ আমি তোর কি করি। আর এদিকে অনেক জ্যাম ঠেলে কোনো রকম আমি সেখানে পৌঁছালাম, আর ভাবতে লাগলাম, অনিম তুই আজকে শেষ রে, তোকে আজকে কাবাব বানিয়ে ফেলবে। তাই তাড়াতাড়ি সেখানে গিয়ে ম্যামকে কল দিলাম, আর আমাকে সে উপরে যেতে বললো। আমি উপরে গেলাম, দেখলাম ম্যাম দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতে আমাকে বলতে লাগলো, কি রে, এইটুকু রাস্তার জন্য তুই এত সময় নিয়েছিস? এত সময় কি করেছিস তুই? সরি ম্যাম, আসলে রাস্তায় বাস পাচ্ছিলাম না, যাও একটা পেয়েছি সে জায়গায় জায়গায় ব্রেক মারে, আর সাথে তো জ্যাম আছেই। তখন ম্যাম যেটা করলো সেটা দেখে আমি নিজেও অবাক। ম্যাম ঠাস ঠাস করে মারলো, আর মারলোটা কাকে? কিন্তু ব্যথা তো আমার গালেই করছে। এই বেটা রাম ছাগল, তুই এত ফাঁকিবাজি কেন? আমি কি তোকে ফ্রিতে এখানে রেখেছি নাকি তোর এই ফাটা চেহারা দেখার জন্য রেখেছি? আমি কিছু বলছি না, আশপাশের লোকগুলো কিভাবে দেখছে আর মজা নিচ্ছে। মনটা চাইতেছে এক একটাকে কাবাব মে হাড্ডি বানিয়ে ফেলি। যাই হোক, তখন ম্যাম সামনের দিকে যেতে লাগলো, আর আমিও ম্যামের পেছন পেছন যেতে লাগলাম। তখন একটা লোক পেছন থেকে বলল, দেখছিস স্বপন, এখনকার ছেলেদের কি অবস্থা, বউর হাতও কিভাবে চর খেলো।
ঠিক বলেছেন ভাই। আমাদের সামনে মেয়েটি ঠিক মতো আমাদের বাসায় কথা বলতেই পারছে না। এই দেখেন কি চটটাই না খেলাম। তখন আমার মাথায় রাগ উঠে গেল, তাই আমি তাদের দিকে যেতে লাগলাম। তখন পেছন থেকে ম্যাম আমাকে ডাক দিল আর বলল, এই ওইদিকে যাচ্ছিস কেন? হিরোগিরি দেখাতে হবে না, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি চল। তারপর আবার ম্যামের সাথে যেতে লাগলাম। তারপর ম্যাম একটা ল্যাপটপ নিল আর বাইরে চলে আসলো। আমার হাতে ল্যাপটপ দিয়ে বলল, এই নে, আমাদের কোম্পানি থেকে এটা দিলাম। আর তুই কি ল্যাপটপ চালাতে পারিস? তখন আমি মুচকে একটা হাসি দিয়ে, পারি ম্যাম। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, কোনো একটা গাড়ি দিয়ে অফিসে চলে আয়। তখন ম্যাম চলে গেল আর আমি একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। লোকটা ছিল মুরব্বী। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি এই বয়সে রিক্সা কেন চালান? আপনার কি ছেলে মেয়ে নেই? বাবা, ছেলে মেয়ে থেকেও নেই। আমি বুঝতে পারিনি চাচা, একটু বুঝিয়ে বলবেন? আসলে বাবা, আমার দুইটা ছেলে, ছেলে দুইটারে লেখাপড়া করাইছি এই রিক্সা চালাইয়া। তারপর একটা সরকারি চাকরি পেল আর ঢাকা শহরে চলে আসলো। আর ঢাকার ম্যাম সাহেবকে বিয়া করলো আর একটা ফ্ল্যাটও কিনলো। প্রথম কিছুদিন বড় প্লার লগে থাকছি, পরে বৌমা নাকি রাগারাগি করে, আমরা নাকি বাড়িঘর নোংরা করে ফেলি। তাই ছেলে আমাকে একটা রুম ভাড়া দিয়া দেয়। আর ছোট ছেলের কাছেও থেকেছি, সেই একই সমস্যা। তাই এখন আর তাদের দয়া থাকে না। আবার একটা রিক্সা নিয়ে শহরে রিক্সা চালাই। এইসব বলে লোকটা পেছনে তাকালো। আমি স্পষ্ট দেখলাম লোকটার চোখে পানি। তারপর কোনো রকমে অফিসে গেলাম। শরীর একদম ঘেমে গেছে, তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার ম্যামের কেবিনে গেলাম। তখন ম্যাম আমাকে বলল, আচ্ছা তাহলে তুই আসতে পেরেছিস? আমি আরও ভাবলাম তুই হয়তো পালিয়ে পালিয়ে বাড়িতে চলে গিয়েছিস। যাই হোক, চল আমার সাথে। তারপর আবার ম্যামের পেছনে পেছনে গেলাম। তখন ম্যাম আমাকে বাকি কর্মীদের কাছে নিয়ে গেল আর বলল, ওকে হয়তো কেউ চিনেন না, তাই ও হচ্ছে আমার পিএ। ও নতুন জয়েন করেছে আর সে খুব ভালো কাজ করতে পারে। আপনাদের যে কোনো সমস্যা হলে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন। উনি কিছু মনে করেন না, কাজগুলো করে দিবেন। কি পারবেন না মিস্টার রাফি? আমি জানি ম্যাম আমার সাথে এরকম করছে শুধু আমাকে অপমান করার জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্য। জি ম্যাম, আমি চেষ্টা করব। তারপর সবার সাথে পরিচিত হলাম আর বিকেল হয়ে গেল, মানে অফিস ছুটি হয়ে গেল। আমি একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম আর হঠাৎ মনে পড়লো অন্তরের কথা। তার সাথে তো আজকে দেখা করার কথা। তারপর রিক্সা ঘুরিয়ে আবার যেতে লাগলাম অন্তরের সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে। 2 দিনে কতটা পরিবর্তন ছেলেটার। যাই হোক, তার কাছে গেলাম। সে আমাকে সালাম দিয়ে বলল, ভাইয়া অনেক সময় হলো দাঁড়িয়ে আছি, আর তোমার এখন আসার সময় হলো? সরি রে, আসলে অফিস মাত্র ছুটি হলো। আর তোর স্কুল কেমন চলছে রে? ভালো ভাইয়া। তারপর তার সাথে কথা বলে বাসার দিকে যেতে লাগলাম। গেট দিয়ে ঢুকতে যাব, তাকে দেখি স্নেহা আসছে। তাই আমি আগে থেকে একটু সাইডে চলে আসলাম যাতে সে আমাকে না দেখে। কিন্তু কি হবে, কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক সে আমাকে দেখে নিল, কিন্তু অবাক হবার বিষয় সে আমাকে কিছু না বলে চলে গেল। আমি ভাবতে লাগলাম মেয়েটা কি তাহলে ভালো হয়ে গেল নাকি? বাহ অনিম বাহ, তুই সেই একটা জিনিস রে, এক থাপ্পড়ে মেয়েটাকে ভালো করে দিলি। তারপর আমি আমার নিজের রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে একটু গল্প লিখতে বসলাম। হঠাৎ ফেসবুকে একটা মেসেজ আসলো। হাই, কেমন আছেন? সেই চেনা আইডি থেকে। সে আমার গল্প প্রতিদিন পড়ে, মাঝে মাঝে কথা হয়। আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি মেয়েটা আমাকে একটু হলেও পছন্দ করে। তবে অবাক হওয়ার বিষয় হচ্ছে আমরা কেউ কাউকে কোনোদিন দেখি নাই। তখন আমি রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি করেন? এই তো মাত্র অফিস থেকে আসলাম। আপনি? আমিও মাত্র অফিস থেকে এসেছি আর একটু পরে রান্না করতে যাব। আরে আপনি কেন এত কষ্ট করেন? একটা বিয়ে করে নিলেই তো পারেন। বিয়ে? তাও আবার আমি? কে করবে আমাকে বিয়ে? একবার রাজি হয়ে দেখেন না, কত মেয়ে ঘুরবে। আর তাছাড়া দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? আমরা কি মেয়েরা না, আমাদের কি বিয়ে হবে না? তবে আমার লাইফটা অন্য সব ছেলেদের থেকে ভিন্ন। কেন ভিন্ন আর কিরকম? সেগুলো না হয় অন্য আরেক সময় বলবো। আর এখন আমাকে রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে, রান্না করেন আর পারলে আজকে গল্পটা পোস্ট করবেন। আজকে মনে হয় করতে পারবো না, কারণ অফিস থেকে আজকে একটা কাজ দিয়েছে, সেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন আর আবার লাইনে আসলে আমাকে একটা মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ। তারপর আমি অনলাইন থেকে চলে আসলাম আর রান্না করার জন্য সব কিছু রেডি করতে লাগলাম। তখন দেখলাম ঘরে তো চাল নেই, শেষ হয়ে গেছে। তাই এখন বাজার থেকে চাল নিয়ে আসতে হবে। তাই বাজারের দিকে যেতে লাগলাম। রাস্তায় দেখলাম স্নেহা আর তার সাথে কারো কয়েকজন মেয়ে এবং ছেলে বাসার দিকে আসছে। মনে হচ্ছে আজকেও তারা পার্টি করবে, বড় লোকের ছেলেমেয়েরা যেটা করে আর কি। যাই হোক, তাতে আমার কি,
আমি আমার মতো বাজারে গেলাম আর চাল নিলাম। তারপর আবার চলে আসলাম আর বাসায় এসে রান্না করতে লাগলাম। রান্না শেষ করতে রাত 8টা বেজে গেল। তখন আমি ভাবলাম এখন একটু অফিসের কাজগুলো করি, পরে না হয় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। যেই ভাবা সেই কাজ। ল্যাপটপটা নিয়ে সোফায় বসে পড়লাম, সাথে ম্যামের দেওয়া সেই ফাইলটা। বসে কাজ করতে লাগলাম। আমি কাজটা যতটা সহজ মনে করেছিলাম, আসলে কাজটা তার থেকে অনেক কঠিন। কারণ এই ফাইলটা জেনে বুঝে ম্যাম আমাকে দিয়েছে, যাতে সে আমাকে অপমান করতে পারে। যাই হোক, কাজটা আমি করতে লাগলাম। এভাবে রাত 9টা বেজে গেল, কিন্তু ফাইলটার কোনো কিছু আমি বুঝতেই পারছি না। শরীর পুরো ঘেমে যেভাবেই হোক এটাকে আমার কমপ্লিট করতে হবে, তাই আরও মনোযোগ দিয়ে কাজটা করতে লাগলাম। আর অন্যদিকে স্নেহা আর তার বন্ধুরা বসে বসে গল্প করছে আর ড্রিঙ্ক করছে। তখন স্নেহার এক বান্ধবী বলল, কি রে স্নেহা, তোকে যে সেদিন ওই ভাড়াটি একটা থাপ্পড় মেরেছিল, কিন্তু তুই তো তার কিছুই করিস নাই, নাকি তুই তাকে ভয় পাস, নাকি অন্য কিছু? হ্যাঁ, এটা বলে তারা হাসতে থাকে। তখন স্নেহা বলে, তোরা এখনো এই স্নেহা চৌধুরীকে ভালো করে চিনিস না। আমার বাবা আজ পর্যন্ত আমার গায়ে হাত তুলে নাই, আর এই রাস্তার ছেলে কোথা থেকে এসে আমায় চড় মারলো। আর তোরা ভাবলি কি করে যে আমি তাকে ছেড়ে দিব? তোরা খালি দেখে যা আমি কি করি। আর এদিকে আমি কিছুটা হলেও কাজটা বুঝতে পেরেছি, তাই আমি কাজটা করতে লাগলাম। আর তখন আমার দরজায় নকের শব্দ শুনলাম। তখন মেজাজটা খারাপ ছিল, আর এখন আরও খারাপ হয়ে গেল। তাই রাগি মুট নিয়ে দরজাটা খুললাম আর দেখতে পেলাম স্নেহা আর তার সঙ্গীরা দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? একটা দরকারে এসেছিলাম। আসলে আমাদের না আজকেও সিগারেট নেই, সাথে বিয়ারও নেই। যদি একটু কষ্ট করে এনে দিতেন। সরি, আমার এখন অনেক কাজ বাকি আছে। আপনাদের মধ্যে কাউকে পাঠান না। আর প্রতিদিন এসব খেতে হয় নাকি? আপনাকে এখন নিয়ে আসতে হবে, আর সাথে আমাদের সাথে আজকে পার্টিও করতে হবে। ব্যাস। যদি আমি না আনি তখন? ও আজকে দেখছি ছেলে কথাও বলতে পারে। দেখ, ভালোই ভালোই বলছি, এইসব নিয়ে আয়। গতকাল থাপ্পড় মেরেছিলি, কিছুই বলি নাই। আর এখন যদি কথা না শুনিস না, তাহলে যে তোর কি করব কি করবেন শুনি? দেখবি আমি কি করতে পারি। তখন সে আমাকে একটা ধাক্কা মেরে রুমের ভেতরে নিয়ে আসে আর তাড়াতাড়ি দরজা আটকে দিয়ে চেঁচামেচি শুরু করে। প্লিজ আমাকে কেউ বাঁচান, এই ছেলেটা আমাকে জোর করে তার রুমে নিয়ে এসেছে। এসব দেখে তো আমি একদম বোবার মতো দাঁড়িয়ে আছি। একটা মেয়ে তার নিজের সতীত্ব বা ইজ্জত নিয়ে না ভেবে নিজের প্রতিশোধকে সে এগিয়ে রেখেছে। বা মেয়েরা বা আজ তোমাদের এত অধপতন। একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ইজ্জত, সেটা নিজের হাতে নষ্ট করতে চাচ্ছে। ব্যাপারটা ভালো ঠিকছে না। তাই আমি তাড়াতাড়ি করে স্নেহার মুখটা চেপে ধরলাম। কি করছেন কি? আমি কখন আপনাকে আমার রুমে নিয়ে আসলাম? আপনি নিজেই তো আমার রুমে এসেছেন, আর এত চেঁচামেচি করছেন কেন? জানেন এতে সমস্যা কী রকম সমস্যা হতে পারে? এত কিছু জানার দরকার নেই। তুই এইসব নিয়ে আসবি না, আবার চেঁচাবো। আবার কিন্তু অনেক জোরে চেঁচাবো। পরে ভেবে দেখ লোকে তোর কি অবস্থা করবে। সেসব ভেবে কিন্তু এখনই আমার কেমন খারাপ লাগছে। আচ্ছা, আগে রুম থেকে বের হন, আমি যাচ্ছি বাজারে। তখন সে রুম থেকে বের হয়, সাথে আমিও। তখন আমাদের পাশের রুম থেকে একটা লোক বের হয়ে আসে আর বলে, স্নেহামা, তোমার কি কিছু হয়েছে নাকি? তোমার চিৎকার শুনলাম। আসলে আঙ্কেল তেলাপোকা দেখেছিলাম তো, সেই জন্য আর কি ভয় চিৎকার দিয়েছি। আপনি যান, আমি একদম ঠিক আছি। তখন লোকটা চলে গেল আর আমি গিয়ে বললাম, দেন টাকা দেন। শোনা আমার, তোকেও টাকা দিব না। ও হ্যাঁ, আপনি না নতুন চাকরি পেয়েছেন, সেই হিসেবে আমরা কিন্তু একটা ট্রিট পাই। কি বলিস সবাই? তো মনে করেন এটা ট্রিট হিসেবে দিলেন। সরি, আমার কাছে এত টাকা নেই এখন। যাবি নাকি আবার আমি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি আর করার, এই মেয়ের সাথে তো আর বিশ্বাস নেই, কখন কি করে বসে। তাই মানিব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। আজ মনে মনে নিজেকে নিজেই গালি দিতে লাগলাম। কেন যেই মেয়েটার সাথে দেখা হতে গেল, কেনই বা সেই প্রথম দিন আমার সাথে ধাক্কা লাগতে গেল, এসব ভাবতে ভাবতে বাজারে চলে আসলাম। আর অন্যদিকে স্নেহার বন্ধুরা বলছে, তুই তো সেই লেভেলের অভিনেতা রে, এক ছটকায় ছেলেটাকে ভাগ থেকে ভেড়াল বানিয়ে ফেললি। শুধু দেখতে থাক ওর সাথে আমি কি কি করি। আমাকে চড় মারার রস আমি বের করব। আমাকে চিনে নাও। আমি সিগারেট আর বিয়ারের বোতল নিয়ে বাড়ির পথে যেতে লাগলাম। শহরে এসবের জন্য বেশি খুঁজতে হয় না, খুব সহজেই পাওয়া যায়। কতগুলো টাকা শেষ হয়ে গেল। যাক, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম আর স্নেহার রুমের সামনেই চলে আসলাম। দরজায় নক করতে ভেতর থেকে বলল, মিস্টার অনিম সাহেব, আসেন, ভেতরে আসেন। আপনার জন্যই সবাই বসে আছি। কখন আপনি আসবেন দরজা খোলা আছে, চলে আসেন। তখন আমি ভেতরে গেলাম, দেখলাম সবাই বসে আছে। আমি গিয়ে স্নেহার হাতে এগুলো দিলাম। সে খুলে দেখলো আর বলল, বাহ, আজকে তো সব ঠিকঠাক এনেছেন। এখন এখানে বসেন
আর এই নেন খান। সরি, আমি এগুলো খাই না। আর আমার অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো করতে হবে। আরে যাচ্ছেন কোথায়? আমার হাত ধরে টান দিয়ে তার বুকের উপর নিয়ে ফেললো, আর আমি তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়লাম। তখন স্নেহা বলল, বারে লজ্জা পেলেন নাকি? লজ্জাবতী ছিলে রে। আচ্ছা, আপনি যে ট্রিট দিচ্ছেন, এখন আপনি যদি না খান বা না থাকেন তাহলে বিষয়টা জমে বলেন তো। তখন সে আমার কানের কাছে এসে বলে, এখানে থাকবেন নাকি আবার ডাকাডাকি করব? তখন আমি আর কিছু না বলে সেখানে বসে পড়লাম। তখন স্নেহা একটা সিগারেট জ্বালে আমার হাতে দিল আর টান দিতে বলল। আমি না চাইলেও টান দিতে হলো। খুব কাশি আসছে আর অস্থিরতা কাজ করছে। আর অন্যদিকে তারা তো একের পর একটা খেয়েই যাচ্ছে। না, আপনারা খান, আমি এখানে বসছি। তখন আমি সেখানে বসে থাকি। একটু পর স্নেহা হাতে বিয়ারের বোতল এনে জোর করে আমাকে খাইয়ে দিল আর বোতলটা আমার হাতে দিয়ে বলল, পুরোটা খেতে না হলে সে আবার এরকম করবে। তখন আমি হাতে বোতলটা নিয়ে বসে পড়লাম। খাচ্ছি না, তবুও দেখানোর জন্য শুধু মুখ লাগাচ্ছি। আর এদিকে স্নেহা আমার কাছ থেকে গিয়ে ওদের সবার মাঝখানে বসে, আর তার পাশে থাকা এক বন্ধু তার দুর্বলতার সুযোগ নিয়ে তার আপত্তিকর জায়গায় হাত দিচ্ছে। আর স্নেহা তো নেশা একদম ডুবে আছে। এখন আমার কি করা উচিত বুঝতে পারছি না। এমনকি এই মেয়েটাকে এখানে একা রেখে আমি চলে যাব? না না, এটা করতে পারিস না তুই অনিম। যদি মেয়েটার কিছু একটা হয়ে যায় তখন? এখন ছেলেটা আরো বেশি করছে, সেটা তার বান্ধবীরা দেখছে কিন্তু কিছু বলছে না। হয়তো সবাই প্ল্যান করে এসেছে। তখন আমি আর চুপ থাকতে পারলাম না। উঠে গিয়ে ছেলেটার কলার ধরে দাঁড় করালাম আর বললাম, শালা, মেয়েদেরকে সম্মান করতে শেখ। মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে তুই ওর ক্ষতি করতে চাচ্ছিস। তখন ছেলেটার দুই গালে ঠাস ঠাস করে চড়াতে লাগলাম। এটা দেখে স্নেহার বান্ধবীরা ভয় পেয়ে যায়। আর স্নেহা উঠে যায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তার বান্ধবীরা যেটা বলল সেটা শুনে তো আমি অবাক। কি বলে ওরা? আমি অবাক, মেয়েরা এত সুন্দর করে মিথ্যে বলতে পারে। তাদেরকে না দেখলে হয়তো জানতে পারতাম না। স্নেহার এক বান্ধবী বলল, তুই যখন নেশা করে শুয়েছিলি তখন ওই ছেলেটা মানে তোদের ভাড়াটিয়া নেশা করে এখান থেকে উঠে তার কাছে গিয়ে বসে আর নেশায় চুর হয়ে তোর আপত্তিকর জায়গায় হাত দিতে থাকে। আর সোহান বাধা দিতে চাইলে তাকে বলে মারতে থাকে। এইগুলো শুনে তো আমি একদম অবাক। কি বলছি মেয়েগুলো? আমি তো একদম নেশা করি নাই। তখন আমি স্নেহাকে বলতে লাগলাম, বিশ্বাস করো স্নেহা, আমি এরকম কিছু করি নাই। তোমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল এই ছেলেটা, তাই আমি তাকে মেরেছি। ওরা মিথ্যে বলছে। ওরা মিথ্যা বলছে তাই না? শোন, ওদের আমি 5 বছর ধরে চিনি। ওরা আমাকে মিথ্যা বলবে তাই না? আর তুই আমাকে নাম ধরে ডেকেছিস কেন? তোকে তো আমি। তখন সে আমাকে মারতে লাগে। সাথে সেই ছেলেটাও। আজ এটা বুঝে গেছি কারো উপকার করতে নেই, করলে হয়তো তার প্রতিদান এরকম হয়। তার আমাকে ইচ্ছে মতো মারলো। তখন আমি একটা কথা বলছিলাম, শুনেন মিস স্নেহা, আজ আপনি এই মেয়েদের কথা শুনে আমাকে মেরেছেন। একদিন দেখবেন এরাই আপনার কত বড় ক্ষতি করছে। আর এরা বলেছিল না আমি নেশা করেছি, এই দেখেন আমার বোতল, একটুও খাই নাই আমি। আর আমাকে যে মিথ্যে একটা অপবাদ দিলেন সেটা হয়তো একদিন আপনি বুঝবেন। এটা বলে আমি চলে আসতে লাগলাম। খুব ব্যথা করছে শরীর। রুমে গিয়ে সেই ফাইলটা নিয়ে আবার বসলাম। মেজাজটা একদম ভালো না। ল্যাপটপে কাজ করছি, ফাইলটা কমপ্লিট করতে আরও অনেক সময় লাগবে। হঠাৎ মেসেঞ্জার থেকে একটা মেসেজ আসলো। যে দেখি সেই মেয়েটা কি করছি জিজ্ঞেস করলো। তেমন কিছু না, একটু কাজ করছি, শরীরটা খুব ব্যথা করছে। ও আচ্ছা, আপনি এরকম কেন? আমি আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আপনি কেন বলতে চান না? আর আপনি এরকম গম্ভীর টাইপের কেন? নাকি লেখকরাই এরকম? না, আসলে আমারও আপনার সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু মেসেজ দেই না। কারণ যদি আপনি মাইন্ড করেন বা রাগ করেন। আর সব লেখকরা এরকম না, শুধু আমি এরকম, একটু চুপচাপ থাকতে পছন্দ করি। ও সমস্যা নাই, এটা না হয় পরে ঠিক করে নিব। মানে? আরে কিছু না, এখন মন দিয়ে কাজ করেন। আমি শুয়ে পড়ি। আর আগামীকাল কিন্তু গল্প পোস্ট করবেন। হয়তো রাতে করতে পারি, কারণ সারাদিন অফিসে থাকবো, লেখার সময় পাবো না। বসের কাছ থেকে সময় নিয়ে তারপর লিখবেন। আচ্ছা, আপনি এখন ঘুমন। তারপর আমি অনলাইন থেকে চলে আসলাম আর কাজে মনোযোগ দিলাম। কোনো রকমে কাজটা শেষ করলাম। তখন রাত 2:45 বাজে। শেষ করে ঘুমিয়ে পড়লাম। এত রাতে ঘুমানোর কারণে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে ঢুকে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 20 মিনিট লেট। আল্লাহ, আজকে তো আমি শেষ। এই মেয়ে যেই গুন্ডি, এখন কি বলবো? তাড়াতাড়ি ম্যামের কেবিনে গেলাম আর বললাম, আসতে পারি ম্যাম? ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, হুম। তখন আমি ভেতরে গিয়ে একটা চেয়ারে পড়লাম। তখন ম্যাম বলল, এই, আপনাকে কি আমি বসতে বলছি? না ম্যাম। তাহলে বসলেন যে? সরি ম্যাম। তারপর দাঁড়িয়ে রইলাম। তখন ম্যাম আমার দিকে তাকাল আর বলল, এই, আপনার গালে এসব কিসের দাগ? নাকি ইফটিচিং করতে গিয়ে কর্ণধুলাই খাইছেন? কোথায় থাক?
ও, মনে হয়েছে গতকাল রাতে যে রাত জেগে কাজ করেছি, আর আমি যে বাসায় থাকি সেখানে অনেক মশা, আর বাড়িতে কয়েলও ছিল না। ব্যাস গালে মশা বসেছে আর ঠাস করে মারলাম আর এরকম দাগ হয়ে গেল। মিথ্যে বললাম। ম্যাম আমার কথা শুনে হেসে দিল আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কি সুন্দর করে হাসে ম্যাম। এই প্রথম হাসতে দেখলাম ম্যামকে। তখন ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, এখন ফাইলটা দেন দেখি। তখন আমি ফাইলটা ম্যামের দিকে এগিয়ে দিলাম আর ম্যাম ফাইলটা দেখতে লাগলো। হঠাৎ ম্যাম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। আমি একটু ভয় পেয়ে গেলাম। কোনো সমস্যা ম্যাম? মানে আমি কি কোনো ভুল করেছি? এই তুই এটা কি করেছিস? হ্যাঁ, তখন ফাইলটা ম্যাম আমার দিকে ছুঁড়ে মারলো আর সব প্যাচগুলো আমার দিকে উঠতে লাগলো আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তখন ম্যাম বলল, এই তোর সময় 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরে তোকে এই ফাইলটা কমপ্লিট করতে হবে, আর সেটাও নির্ভুলভাবে। আচ্ছা ম্যাম। তখন আমি আমার কেবিনে চলে আসি আর ফাইলটা আবার রেডি করতে লাগি। এবার খুব মনোযোগ দিয়ে করতে লাগলাম যাতে কোনো ভুল না হয়। তারপর ফাইলটা কমপ্লিট করে ম্যামের কাছে নিয়ে গেলাম। এবার আর ম্যাম কোনো ভুল ধরতে পারে নাই। তখন রাগে আমাকে বলল তার জন্য চা করে নিয়ে আসতে। আমি আগেই বলেছি আমি চা খুব ভালো বানাতে পারি। তবে ম্যাম বলে নাই যে কী চা বানাবো, শুধু বলেছে চা বানাতে। তখন আমি রং চা বানাতে পারি, তাই সেটাই নিয়ে গেলাম। ম্যামকে দেওয়ার পর ম্যাম বলল, এই এটা কি চা বানিয়েছিস? আমি এই চা খাই না। ম্যাম দুধ চা খাওয়ার থেকে রং চা খান, আদা দিয়েছি সাথে, একবার খেয়েই দেখেন। তখন ম্যাম বলল, যদি ভালো না হয় তাহলে সব চা তোর মুখে মারবো। তখন ম্যাম চা মুখে দিল আর আমার দিকে তাকিয়ে রইল। আমি ভাবতে লাগলাম চাটা কি খারাপ হলো নাকি, এভাবে তাকিয়ে আছে কেন ম্যাম? তখন ম্যাম বলল, আরে চাটা তো সেই রে, তুই এত সুন্দর করে চা বানাতে পারিস। ধন্যবাদ ম্যাম। এভাবে সেদিনটা কেটে গেল। বাড়িতে এসে রান্না করব তখন বুকে এবং পেটে খুব ব্যথা করছে। কি করব বুঝতে পারছি না। ঘরে কয়েকটা ট্যাবলেট ছিল, সেটাই খেলাম। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। এই সমস্যাটা আমার অনেক আগে থেকেই, বলতে গেলে বাসায় থাকাকালীন। তাই আজকে আর রান্না না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অন্তরের সাথে দেখা করলাম। তারপর একটা রিক্সা নিয়ে অফিসের দিকে যেতে লাগলাম। হঠাৎ দেখে স্নেহা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কারোর সাথে দেখা করার জন্য। আমাকে সে দেখে নাই। তারপর এভাবে অফিসে চলে আসলাম। আজকে নাকি কোনো একটা কোম্পানির সাথে মিটিং আছে, অন্য একটা কোম্পানিতে যেতে হবে। আজকে তাড়াতাড়ি চলে আসছি, মানে ঠিক টাইমে। গিয়ে ম্যামের সাথে দেখা করলাম। ম্যাম তখন বলল, 12টার সময় যেতে হবে। তারপর আমি আবার আমার কেবিনে চলে আসলাম আর কাজে মনোযোগ দিলাম। একটু পর কাজ শেষ করলাম। তখন আমি মোটামুটি ফ্রি, তাই একটু লেখালেখি করতে লাগলাম। একটু পর ম্যাম ডাক দিল। তখন তার কেবিনে গেলাম। তখন ম্যাম বলল, চলেন, মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। তখন আমি আর ম্যাম বেরিয়ে পড়লাম। ম্যাম তার গাড়িতে গিয়ে উঠলো আর আমি গিয়ে একটা বাসে উঠলাম আর সেই অফিসে গিয়ে পৌঁছলাম। ওখানে গিয়ে আমি চেয়ারে বসে আছি আর ম্যাম ভেতরে গেছে। হঠাৎ আমি এমন একজন মানুষকে দেখলাম যাকে দেখে তো আমার ভয়ে ভেতরটা শুকিয়ে আসছিল। মনে পড়ে গেল সেদিনের মারের কথা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কার কথা বলছি। আমার বাবা। বাবাকে দেখে আমি আর সেখানে বসি নাই, চলে আসলাম অন্যদিকে যাতে করে তিনি আমাকে দেখতে না পারেন। বাবা ভেতরে গেলেন আর আমি এক জায়গায় বসে আছি। একটু পর ম্যাম কল দিল। তখন আমি ফোন রিসিভ করে বললাম, ম্যাম বলেন। কোথায় আপনি? ম্যাম একটু ফার্মেসিতে আসছি, গ্যাসে একটু সমস্যা হচ্ছিল তাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। তারপর তিনি কলটা কেটে দিলে আর আমি সেখানেই বসে আছি। ম্যাম আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার তো আসার কোনো নামগন্ধ নেই। তাই ম্যাম আবার আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো হ্যালো বলছি, কিন্তু ম্যাম আমার কথা বুঝতে পারছে না। তাই রুম থেকে বাইর হলো আর হাঁটতে হাঁটতে আমি যেখানে আছি সেখানে আসলো আর আমাকে জিজ্ঞেস করলো, কি মিস্টার রাফি, আপনার কত সময় লাগে? আসলে ম্যাম ডাক্তার একটু বসতে বলেছে, তাই হয়তো আর 5 মিনিট লাগবে। তখন ম্যাম ফোনটা কাটতে যাবে, একটু ঘুরে দেখে আমি সেখানে বসে আছি। আমাকে দেখে ম্যাম বলল, আরে মিস্টার রাফি, কোথায় আপনার ডাক্তার আর কোথায় মেডিসিন? ম্যামকে দেখে তো একদম হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। কি বলবো, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কথা বলেন না কেন? মিথ্যা কেন বললেন আপনি? এখন আমি কিভাবে বলবো যে সেখানে আমার বাবা আছে, তাই আমি কোনো কথা বলছি না। এটা দেখে ম্যাম আরও রেগে গেল, একটা থাপ্পড় মারলো। তোকে টাকা দিয়ে কাজ করাই, তুই মিথ্যা কেন বললি? আসলে ম্যাম ভেতরে আমার একটা সমস্যা আছে, তাই যেতে পারিনি। কি তোর সমস্যা? চল আমার সাথে। তখন ম্যাম আমার হাত ধরে টানতে টানতে সেদিকে নিয়ে যেতে লাগলো। এদিকে আমার ভেতরে তো খুব ভয় করছে যদি বাবা কিছু বলে। তখন ম্যাম আমাকে ভেতরে নিয়ে যায় আর বলে, এই দেখেন, তার নাকি এখানে আসতে কি সমস্যা? আচ্ছা আপনারা কি কেউ ওকে চিনেন? তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম বাবা আছে নাকি, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন তিনি? হয়তো চলে গেছেন,
তাই আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। মনে মনে বললাম, বেঁচে গেছি। তখন সেখানে থাকা লোকগুলো বলতে লাগলো, না তো, ওকে আমরা চিনি না, এই প্রথম দেখলাম মনে হয়। তখন ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। চোখ দেখে বোঝা যাচ্ছে তিনি অনেক রেগে আছেন। তারপর মিটিং শুরু হলো এবং ভালোই ভালোই মিটিং শেষ হলো। এখন আমরা কোথায় আছি জানেন? আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি। রিয়া ম্যাম নিয়ে আসেনি, ওই কোম্পানি থেকে আনা হয়েছে, নয়তো রিয়া ম্যাম আমার সাথে কখনো আসতেন না। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের অফিসে। ম্যাম তার গাড়িতে আর আমি বাসে করে। আমি এসে আমার আমার কেবিনে বসে রেস্ট নিচ্ছি। তখন ফোনটা হাতে নিয়ে একটু অনলাইনে গেলাম, দেখলাম মেয়েটা লাইনে আছে। তখন তাকে একটা মেসেজ দিলাম, কেমন আছেন? সাথে সাথে রিপ্লাই আসলো, মনে হয় আমার মেসেজের অপেক্ষায় ছিল। তখন আমি বললাম, আমিও ভালো আছি, তা কি করেন? অফিসে বসে আছি, আর কি করব? ভালো। তখন মেয়েটা আবার বলল, লাঞ্চ হয়েছে নাকি? জি, আপনার? হয়েছে। তখন তার সাথে কথা বলছি, তখন হঠাৎ দেখি রিয়া ম্যাম আমার দরজার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আরে ম্যাম, ভেতরে আসেন। না, আমি আপনার মতো এত ফ্রি মানুষ না যে আপনার সাথে বসতে পারবো। আর কি করছেন মোবাইলে? শোনেন, জিএফ বা বউয়ের সাথে কথা বলবেন বাড়িতে গিয়ে, অফিসে এসব করতে পারবেন না। আর আপনি আমার রুমে আসেন, কিছু কথা আছে। তখন তিনি চলে গেলেন আর আমি ফোনটা রেখে তার রুমে গেলাম। তখন তিনি বলতে লাগলেন, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? তখন আপনি ভেতরে কেন যেতে চান নাই? সরি ম্যাম, এটা আমার পার্সোনাল বিষয়, তাই বলতে পারবো না। দেখেন মিস্টার অনিম, আপনি কিন্তু ফাইলে সাইন করে দিয়েছেন যে আপনি 5 বছরের আগে চাকরি ছাড়বেন না। যদি ভালো করে কাজ না করেন তাহলে বুঝবেন আমি কি জিনিস আর কি করতে পারি। এখন এই রুমটা পরিষ্কার করেন, ময়লা হয়ে গেছে। ম্যাম, এটা তো আমার কাজ না, এর জন্য তো অফিসে লোক আছে। এই, বেশি কথা বলবি না, যেটা বলছিস সেটা কর। মনে রাখিস আমি তোর বস, আর 5 বছরে, এটা তোর মনে আছে? সো তাড়াতাড়ি কর। এখন আর কি করব, তাই ম্যামের কথা মতো পরিষ্কার করতে লাগলাম। আর তখন একজন কর্মী আসে ম্যামের কাছে, আর আমাকে এভাবে দেখে বা এই রুম পরিষ্কার করা দেখে তিনি একটু অবাক হলেন, আবার হেসেও দিলেন। তারপর তিনি কাজ শেষ করে বাইরে চলে যায়, আর আমারও রুম পরিষ্কার শেষ হয়। তখন তিনি আমার হাতে একটা ফাইল দিলেন আর বললেন, এটা কমপ্লিট করে নিয়ে আসতে। ফাইলটা হাতে নিয়ে দেখলাম এটা আমার ফাইল না, এটা অন্য কারো ফাইল, আমাকে দিয়ে করাচ্ছে, আর এটাও জানি কেন করাচ্ছে। তখন আমি বললাম, ম্যাম, এটা তো আমার ফাইল না, কিন্তু আমাকে কেন দিচ্ছেন? তখন তিনি আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকালেন আর বললেন, এই নে আরেকটা ফাইল, এখন গিয়ে 2টা কর, আর কথা বললে আরও দিব। তখন আমি আর কিছু না বলে ফাইল দুটো নিয়ে চলে আসলাম। ম্যাম এটাও বললেন এই ফাইলটা যাতে কমপ্লিট করে বাসায় যায়। তখন আমি ফাইলগুলো দেখতে লাগলাম, এরকম ফাইল আমি কখনো কমপ্লিট করি নাই, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। একটা ফাইল কমপ্লিট করলাম, তখন তাকিয়ে দেখি 5টা বাজে, অফিসের অনেকে চলে গেছে। হঠাৎ একজন এসে একটা অ্যাড্রেস দিয়ে বলে, এটা রিয়া ম্যাম এর বাসা, আপনি কাজ শেষ করে ওনার বাসায় এটা দিয়ে যেতে বলছে। তখন আমি আবার কাজে মনোযোগ দিলাম, আর ফাইলটা শেষ করতে করতে 7টা বেজে গেল। তখন আমি অফিস থেকে এসে একটা রিক্সা নিলাম, রিক্সা চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে বলতে লাগলো, ভাইয়া একটু লিফট দেন, বাসায় যেতে হবে। তখন মেয়েটার দিকে তাকিয়ে দেখি, আরে এটা তো স্নেহা। তখন সে আমার দিকে তাকালো আর আমাকে দেখে একটু চমকে উঠলো। আর কি, তখন আর কিছু না বলে চলে গেল। তখন আমি আমার মতো চলে আসতে লাগলাম। কি দরকার, এই মেয়েকে সাহায্য করলে হয়তো আবার কোনো কলঙ্ক লাগিয়ে দিবে আমার মুখে। একটু পর সেই বাড়িতে চলে আসলাম, যেই ঠিকানা আমাকে দেওয়া হয়েছিল। অনেক বড় বাসা। তখন আমি ভেতরে গেলাম, প্রথমে দারোয়ান আমাকে ঢুকতে দেয় নাই, কিন্তু পরিচয় দেওয়ার পর ঢুকতে দিয়েছে। তারপর আমি বাসার ভেতরে গেলাম, এখন জানবো কিভাবে ম্যামের রুম কোনটা। তখন আমি ম্যামকে কল দিলাম, কিন্তু সে তো আমার কল ধরছে না। আশেপাশেও কাউকে দেখছি না। তখন আমি একজনকে দেখতে পেলাম, তাকে আমি ইন্টারভিউ রুমে দেখেছিলাম, হয়তো তিনি ম্যামের বাবা। তখন তাকে সালাম দিলাম আর জিজ্ঞেস করলাম, রিয়া ম্যাম কোথায়? তখন তিনি বললেন, ওই যে কর্নারের রুমটা, ওটাই রিয়ার রুম। তখন আমি সেই রুমের কাছে গেলাম, দরজায় নক দিচ্ছি কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। হঠাৎ দরজা একটু ধাক্কা দিতেই খুলে গেল, কিন্তু রুমে তো কেউ নেই। তখন দেখলাম ওয়াশরুম থেকে কেউ একজন বের করছে, আর সেটা কেউ নয়, রিয়া ম্যাম। কিন্তু তাকে আমি এমন অবস্থায় দেখবো ভাবতে পারিনি। কিন্তু তিনি মাত্র গোসল করে তোয়ালে দিয়ে আসলেন, তাকে এমন অবস্থায় দেখে আমি এক প্রকার চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাম আমাকে দেখে দৌড়ে আমার মুখ চেপে ধরলো আর বলল, আই, কি করছিস? কি চিৎকার দিস না, এখন তুই বাইরে যা, আমি তোকে পরে দেখছি। তখন আমি চোখে হাত দিয়ে বাইরে চলে আসলাম, আর রিয়া ম্যাম তো রাগে একদম ফায়ার। তখন তিনি কাপড় পরে আমাকে ভেতরে আসতে বললেন,
কিন্তু আমি লজ্জায় ভেতরে যেতে পারছি না। তবুও যেতে হলো। তখন ম্যাম আমার শার্টের কলার ধরে ঠাস ঠাস করে 2টা মারলে আর বলতে লাগলো, কিরে, তুই আমার পারমিশন ছাড়া রুমে আসলি কেন? ম্যাম আমি দরজায় অনেকবার নক দিয়েছি কিন্তু কোনো সাড়া পাই নাই। তারপর এমনিতেই দরজা খুলে গেল আর তখন আপনি বের হলেন। কিছু দেখোস নাই তো তুই? না ম্যাম, আমি কিছু দেখি নাই। আর এই 9 ফাইল, এখন আমাকে যেতে হবে। তখন তিনি ফাইলটা হাতে নিলেন আর আমি চলে আসলাম। বাইরে আঙ্কেলের সাথে দেখা হলো, তিনি বললেন ডিনার করে যেতে, কিন্তু আমি চলে আসি। আর এদিকে ম্যাম মনে মনে ভাবতে লাগলো। আচ্ছা, ছেলেটা কি কিছু দেখেছে নাকি? মনে হয় দেখে নাই। আর আমি একটা রিক্সা নিয়ে আমার বাসার সামনে চলে আসলাম। সামনেই বাড়িওয়ালার সাথে দেখা, মনে হয় চলে আসছে। তখন আমি আঙ্কেলকে সালাম দিলাম আর জিজ্ঞেস করলাম কখন আসছে। ওয়ালাইকুম আসসালাম, হে তো বিকালে আসলাম, আর একটু পর আমার রুমে এসো, কথা আছে। তারপর তিনি চলে গেলেন আর আমিও আমার রুমের দিকে যেতে লাগলাম। তখন মনে পড়ল স্নেহার কথা। তখন এই জন্যই রিক্সা খুঁজতেছিল বাসায় আসার জন্য, কারণ তার বাবা আজকে বাসায়। তারপর আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম, গোসলটা সেরে রান্না করার জন্য সব কিছু রেডি করতে লাগলাম। তখনই আঙ্কেল আমার রুমে আসলো আর বলল, আরে অনিম, কি করো? আঙ্কেল এই যে রান্না করব। আর কি, আসেন বসেন। না, তুমি আসো আমার সাথে, আমাদের রুমে আজ ছুটিয়ে গল্প করব। আর এখন রান্না করতে হবে না। আঙ্কেল রান্নাটা শেষ করে তারপর না হয় আসি। আরে বোকা ছেলে, বড়দের কথা শুনতে হয়। এখন আসো আমার সাথে। তখন আমি আর কি বলবো, চলে গেলাম তার সাথে তাদের রুমে। সেখানে আন্টি বসে আছে। আমাকে আসতে দেখে তিনি একটু সাইড দিলেন। তখন আমি তাকে সালাম দিলাম আর একটা সোফায় বসলাম। তখন তাদের সাথে গল্প করতে লাগলাম। তারা আমাকে জিজ্ঞেস করছে অফিস কেমন চলছে, এই বাসাটাই বা কেমন লাগছে। তখন হঠাৎ আন্টি এমন একটা প্রশ্ন করলো, বললেন আমি বিয়ে কবে করছি। আসলে আন্টি আমার তো দুনিয়াতে কেউ নেই, নিজেকে প্রতিষ্ঠিত হই, তারপর না হয় বিয়ের কথা ভাববো। আর এই অবস্থায় কোনো বাবা তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কেন দিবে না? তুমি ভালো একটা চাকরি করো। আসলে আন্টি এটা মূল বিষয় না, আমার তো কেউ নেই তাই। আচ্ছা আন্টি, আমি এখন যাই, আমাকে আবার রান্না করতে হবে। না, তোমাকে আজকে রান্না করতে হবে না, আজকে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। ও তাই আন্টি? এখন চলো, গ্রাম থেকে আমি পিঠা নিয়ে আসছি, সেগুলো খেয়ে দেখো। আর তোমার তো কেউ নেই, হয়তো এসব বানাতেও পারে না। একটা কথার ভিতরে কিন্তু আমার অনেক পেট ব্যথা সাথে বুক ব্যথাও করছে। তারপর আমি ডাইনিং টেবিলে চলে গেলাম, সাথে আঙ্কেল আর আন্টি ভিতরে গেল। আন্টি এসে আমাদের পিঠা দিয়ে তিনি আবার ভিতরে গেলেন। আমি আর আঙ্কেল খাচ্ছি, তখন আন্টি স্নেহাকে নিয়ে আসলো। স্নেহা আমাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলো আর বলতে লাগলো, বাবা, তুমি কি এই বাসা এবং রুমটাকে গরিবদের বস্তি বানিয়ে ফেলছো? যা তা লোককে রুমে ঢুকতে দাও, আবার খেতেও দিচ্ছ। এসব ভিক্ষুককে তুমি জায়গা দাও। এগুলো বলে সে আবার নিজের রুমে চলে গেল আর আমি না খেয়ে প্লেট শুধু নাড়াচাড়া করছি। তখন আমি আঙ্কেলকে বললাম আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না, আমি এখন আসি। আর সরি, আমার মতো ফকিরের জন্য আপনার রাগ মেয়ে করেছে। এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। আজ খুব ব্যথা করছে, মনে হচ্ছে এই নিঃশ্বাসটা আমার শেষ নিঃশ্বাস হবে, আর হয়তো বাঁচবো না। মেডিসিন যেগুলো ছিল খেয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আজ খুব করে মনে পড়ছে মায়ের কথা। আমও থাকলে হয়তো আজ আমার এই দশা হতো না, সুখ শান্তি ভরপুর থাকতো আমার জীবন। আজ মনে পড়ছে সেই ছোট্ট বোনটাকে, আমাকে হয়তো খুঁজছে, খুব দেখার ইচ্ছে করছে। জানি না আর দেখতে পাবো কিনা, আর দেখতে পাবো কিনা সকালের সূর্যটা, নাকি আজকে রাতই আমার শেষ রাত। এরকম সারা রাত পেট এবং বুক ব্যথা করছে, খুব কষ্ট করে রাতটা কাটিয়েছি। এখন যেভাবেই হোক ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু ম্যামকে ছুটি দিবে। তাই ওরাকে একটা কল দিলাম, কল ধরলো। ভালো মন্দ জিজ্ঞেস করে বললাম ম্যাম আমার একদিনের ছুটির প্রয়োজন ছিল। কি, চাকরিতে জয়েন করতে না করতেই ছুটি? কোনো ছুটি নেই। ম্যাম আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, পেট এবং বুথে খুব ব্যথা করছে, তাই একটা দিনের ছুটি দেন। ইস, মামুর বাড়ির আবদার তাই না? চাইলেও আর দিয়ে দিল। আচ্ছা যাবো, 12টার মধ্যে চলে আসতে পারলে ছুটি দেবো। ধন্যবাদ ম্যাম, আমি ডাক্তার দেখিয়ে আবার চলে আসব। তখন কলটা কেটে দিলাম। সকালে রেডি হয়ে ডাক্তারের কাছে যেতে লাগলাম। সামনে দেখি স্নেহা আর তার বাবা যেন কোথায় যাচ্ছে, সেদিকে আমি খেয়াল না করে হাসপাতালে চলে আসলাম। আর ডাক্তারের কাছে গেলাম, রিসেপশনে গিয়ে সিরিয়াল দিলাম। দেখলাম অনেকজনের পর সিরিয়াল, তাই অপেক্ষা করতে লাগলাম। ঘড়ির দিকে তাকাচ্ছি, আবার সিরিয়ালের দিকে তাকাচ্ছি। 11টা বেজে গেছে, কিন্তু সিরিয়াল তো এখনো কমছে না। এভাবে 12টা বেজে গেল, কিন্তু এখনো কয়েকজন আছে। হায় রে, এই শহরে কত মানুষ আজ অসুস্থ, ভেজাল খাবারের কারণে হয়তো এরকম হচ্ছে শহরে। যাই হোক, একটু পর আমার ডাক পড়লো, তখন আমি ভেতরে গেলাম। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো আমার সমস্যা কি।
তখন আমি আমার সমস্যার কথা বললাম। তখন তিনি আমাকে চেক আপ করলেন আর কিছু পরীক্ষা করতে বললেন আর রিপোর্ট দেখাতে বললেন। তারপর কয়েকটা পরীক্ষা করলাম। রিপোর্ট বের হতে নাকি 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু আজ তো আমাকে আবার অফিসে যেতে হবে। তাই ডাক্তারকে বললাম রিপোর্ট আমি আগামীকাল দেখাবো, আমাকে এখন অফিসে যেতে হবে। তখন ডক্টর বললেন, আচ্ছা, আগামীকাল রাতে আসবেন, তাহলে আপনারটা ভালো করে দেখতে পারবো। তারপর ডাক্তারকে বললাম এখন কয়েকটা মেডিসিন লিখে দিতে যাতে ব্যথাটা এখন কমে যায়। তখন কয়েকটা ট্যাবলেট লিখে দিলেন, সেসব কিনে অফিসে চলে আসলাম। অফিসে ঢুকে ম্যামের কেবিনে গেলাম, গিয়ে দেখি ক্লায়েন্ট আসছে, তাদের সাথে ম্যাম কথা বলছে। তখন আমি অনুমতি নিয়ে ম্যামের কাছে গেলাম। তখন ম্যাম আমাকে জিজ্ঞেস করলো, এখন কি 12টা বাজে? এক কাজ করতেন, আজকে অফিসে না আসলেই পারতেন। সরি ম্যাম, আসলে অনেক বড় সিরিয়াল ছিল তো, তাই লেট হয়ে গেছে। তারপর ক্লায়েন্টদেরকে নিয়ে মিটিং রুমে গেলাম। আমাকে ছাড়া মিটিং হবে না, কারণ এই ফাইলগুলো আমি তৈরি করেছি তাই। তারপর ভালোই মিটিং শেষ হলো। অর্ডারটা আমরাই পেলাম। ম্যাম একটু খুশি, তবে সেটা আমার সামনে প্রকাশ করছেন না। মিটিং শেষ করে তাদেরকে বিদায় দিয়ে ম্যামের কেবিনে আসলাম। তখন ম্যাম বলল, ও, ভালোই মিটিং শেষ হলো আর অর্ডারটাও পেলাম। আচ্ছা মিস্টার অনিম, আপনি কীরকম মানুষ? যাই হোক, আজ রাতে আমাদের বাসায় আসবেন। আজকে আরেকটা ডিল নিয়ে কাজ করব, আর সেটা আগামীকাল আরেকটা ক্লায়েন্ট আসবে, তাদের সামনে উপস্থাপন করতে হবে। আর সেই ডিলটাও যদি আমরা পেয়ে যাই তাহলে তো আর কথাই নেই। জি ম্যাম। তারপর অফিস শেষ করে বাসায় চলে আসলাম আর রাতে দরজায় তালা দিয়ে ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। বের হওয়ার সময় আঙ্কেলের সাথে দেখা। তখন তিনি বললেন, বাবা অনিম, কোথায় যাচ্ছ নাকি? জি আঙ্কেল, বসের বাসায় যেতে হবে। বাবা, সেই দিন রাতে সিনহার এমন ব্যবহারের জন্য সরি। না ঠিক আছে, উনি তো ঠিক কথাই বলছেন। আমার মতো ফকিরের আপনাদের বাসায় যাওয়াটা ঠিক হয় না। আচ্ছা আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে। তখন আমি চলে আসলাম আর ম্যামের বাসায় আসলাম। আজকে নক করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ম্যাম দরজা খুলল আর বলল, ভেতরে আসেন। তখন ভেতরে গিয়ে বসে বসে কাজ করছি। তখন হঠাৎ সেই মেয়েটা নক দিল। কেমন আছেন? আমি দেখলাম ম্যামও ফোন টিপছে, তাই সুযোগে রিপ্লাই দিলাম, আমি ভালো আছি, আপনি? আচ্ছা আপনার সাথে পরে কথা বলে, এখন অফিসে কিছু কাজ করছি। তখন দেখলাম ম্যাম চেয়ে আছে, তাই ফোনটা তাড়াতাড়ি রেখে দিলাম। তখন মেয়েটা লিখলো, না, এখন আমার সাথে কথা বলেন। এই কি হলো? আপনার সাথে আমার কিছু কথা ছিল, দেখা করবেন আমার সাথে? ধ্যাত, কিছু বলে না চান, আপনি আপনার কাজ নিয়ে থাকেন। তখন ম্যাম দেখলাম রাগে ফোনটা রেখে দিল আর আমাকে বলল, এই আপনার সমস্যা কি? কখন থেকে মেসেঞ্জারে মেসেজ আসছে, হয় সেটা রিপ্লাই দেন, নয়তো ডাটা বন্ধ করুন। আচ্ছা আপনার জিএফ কয়টা? এত মেসেজ কেন দেয় দেখি মেয়েটাকে? তখন মোবাইলটা নিয়ে নিলাম আর বললাম, ম্যাম গার্লফ্রেন্ড না, আবার গার্লফ্রেন্ডের মতো। মেয়েটা আমাকে পছন্দ করে, তবে আমিও করি, কিন্তু বলতে পারছি না। আচ্ছা আপনারা ছেলেরা নিজেদেরকে কি ভাবেন? মেজাজটাই খারাপ হয়ে গেল। তখন আমরা আবার কাজে মনোযোগ দিলাম। এভাবে কাজ শেষ করতে করতে রাত 12টা বেজে যায় আর ম্যাম আসতে দেয় নাই, গেস্ট রুমে থাকতে হয়েছে। পরের দিন অফিসে গেলাম, এই ডিলটাও ফাইনাল হলো। এখন আমি কোথায় আছি জানেন? হাসপাতালে আছি। রিপোর্টগুলো দেখাতে আসছি। রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখলাম। রিপোর্ট দেখে হঠাৎ ডাক্তার বলল, আপনার পরিবারের কাউকে ডাকেন, স্ত্রী বা বাবা মা। ডাক্তার আমার কেউ নেই এই পৃথিবীতে, কি হয়েছে সেটা আমাকেই বলেন। দেখলাম ডাক্তার কেমন যেন করছে। তখন আমি বললাম, কি হলো ডাক্তার, কিছু বলছেন না যে? আপনি আমাকেই বলতে পারেন, আমার কেউ নেই। কিভাবে যে বলি, আর আপনার যেহেতু কেউ নেই তাহলে তো আপনাকেই বলতে হবে। আসলে আপনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাই আপনার এমন ব্যথা করে। আর খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, তার জন্য প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন, আর সেটাও 1 মাসের মধ্যে। এসব শুনে আমার পুরো দুনিয়াটাই যেন কেমন বদলে গেল। আমার এক কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন ডক্টর আবার বলল, যদি একটা কিডনি ম্যানেজ করতে পারেন তাহলে তো আপনার আর কোনো সমস্যা হবে না, আর না হলে বাকি কিডনি দিয়ে বাঁচতে পারবেন, সমস্যা হবে না। তারপর আমি বাসায় চলে আসি। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিল, সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। কি করব বুঝতে পারছি না। এত টাকা এখন একসাথে কোথা থেকে পাবো? কে দিবে আমাকে এত টাকা? কার কাছে চাইবো? এই শহরে তো আমার আপন বলতে কেউ নেই। কার কাছে চাইবো আমি এতগুলো টাকা? তারপর বাড়িওয়ালার কাছে গেলাম, গিয়ে বললাম, আঙ্কেল একটা কথা বলবো, যদি অনুমতি দিতেন। বলো কি বলবে? আসলে আঙ্কেল আমার 1 লক্ষ টাকার খুব দরকার, যদি একটু ম্যানেজ করে দিতেন। আর আপনার কাছে থাকলে দেন, আমি আবার কিছুদিনের মধ্যে দিয়ে দিব। দেখো বাবা, এই শহরে কেউ কারণ না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। এতগুলো টাকা নেই, তুমি অন্য জায়গায় চেষ্টা করো। তখন এক প্রকার আশাহারা হয়ে সেখান থেকে চলে আসলাম। এখন আর কার কাছে চাইবো এই শহরে? আমি মাত্র 3টা মানুষকে চিনি। এক হচ্ছে এই বাড়িওয়ালা,
যার কাছে নাকি টাকা নেই, আর থাকলেই বা কি আমাকে তো দিবে না। আর হচ্ছে কি স্নেহা, তার কাছে তো চাওয়াই যাবে না, কারণ সে আমাকে দেখতেই পারে না। আবার এতগুলো টাকা, এখন একটাই অপশন, আর সেটা হচ্ছে রিয়া ম্যাম। কিন্তু রিয়া ম্যাম কি আমাকে টাকা দিবে? তবু একবার বলে দেখি। তাই রেডি হয়ে অফিসে চলে গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। সাহস করতে পারছি না। আর ম্যামকেই বা কি বলবো যদি জানতে চায় এত টাকা দিয়ে কি করব তখন। যাই হোক, এখন তাড়াতাড়ি টাকা জোগাড় করতে হবে, আর কিছুদিনের ছুটি নিতে হবে। তারপর ম্যামের কেবিনে গেলাম অনুমতি নিয়ে। এখন ম্যাম বলল, কি মিস্টার অনিম, কিছু বলবেন নাকি? আসলে ম্যাম, কথাটা যে কিভাবে বলি, আমার কিছু টাকা দরকার। কি করবেন এবং কত টাকা? আসলে ম্যাম, 1 লক্ষ টাকার মতো, আর টাকাগুলো দিয়ে একজনের চিকিৎসা করব। আর আমার প্রায় 7 দিনের মতো ছুটি দরকার, যদি একটু দয়া করে দিতেন। বুঝলাম, কিন্তু এতগুলো টাকা আপনাকে দিব যদি হারিয়ে যান পরে? ম্যাম, এতদিনে আমাকে এই চিনেছেন? আচ্ছা, কি করতে হবে সেটা বলুন। তখন ম্যাম আমার সামনে একটা দলিল দিয়ে বলল, এখানে একটা সাইন করেন, তাহলেই হবে। তখন আমি আর কিছু না বলে সাইন করলাম। আর ম্যাম 1 লক্ষ টাকার একটা চেক দিল আর বলল, এই নেন, আর মনে থাকে যেন মাত্র 7 দিন। ধন্যবাদ ম্যাম, হয়তো এই 7 দিন কোনো কথা হবে না, আর যদি মারা যাই তাহলে ক্ষমা করে দিবেন। এটা বলে চলে আসলাম অফিস থেকে। জানি না আর বেঁচে থাকবো কিনা। তারপর বাসায় আসলাম আর একটা গল্প পোস্ট করলাম। আর এটাও বলে আসলাম কিছুদিন হয়তো গল্প পোস্টও করতে পারবো না, আমি একটু অসুস্থ। এটা বলে কিছু সময় ফেসবুকের নোটিফিকেশন দেখতে লাগলাম। হঠাৎ সেই মেয়েটা আবার মেসেজ দিল আর বলল, কি হয়েছে আপনার? আমাকে বলেন নাই কেন? তেমন কিছু না, আপনাকে বললে হয়তো আপনি টেনশন করতেন, তাই বলি নাই। এই আপনার সমস্যা কি? আপনার পেছনে যে এতদিন পড়ে আছি, কিন্তু তুই তো আমাকে পাত্তাই দিস না। তুই অসুস্থ সেটা আমাকে বলার প্রয়োজন মনে করলি না? আমি একটু অবাক হলাম। এই প্রথম এই মেয়েটা আমাকে তুই করে বললো। শুনেছি মানুষ রেগে গেলে সত্যি কথা বলতে শুরু করে। তখন আমি বললাম, শুনেন একটা কথা, আমি আগেই বুঝেছিলাম আপনি আমাকে পছন্দ করেন। আসলে সত্যি বলতে আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু কি হবে, আমার জীবনটা আরও সাধারণ 10টা মানুষের মতো না। আমার জীবনটা পুরাই ভিন্ন। জানি না আর কতদিন বাঁচবো। একটা অপারেশন করাতে হবে, তাই আমার এই নষ্ট জীবনে আপনাকে জড়াতে চাই না। আর হয়তো কিছুদিন কথা হবে না, যদি বেঁচে থাকি তাহলে হয়তো কথা হবে, দোয়া করবেন। তখন মেয়েটা আমাকে নানা রকম কথা বলছে, আমার ঠিকানা দিতে আর পিক দিতে, আর সাথে নাম্বারটা। কিন্তু আমি আর কিছু না বলে চলে আসলাম অনলাইন থেকে। আর চলে গেলাম হাসপাতালে, গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম আর বললাম অপারেশন রেডি করতে। আমি টাকা রেডি করেছি। আচ্ছা, আমি সব ঠিক করছি, আগামীকাল সকালে আপনার অপারেশন হবে। তারপর সেখান থেকে চলে আসলাম আর বাসায় এসে মায়ের ছবিটা নিয়ে বসলাম। আর অঝরে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ আমি কত একা, নেই কোনো আপন মানুষ। এই শহরটা আমার কাছে আজ কত ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে এই শহরটা জনমানবহীন একটা শহর। আজ আমি বেঁচে থাকলে হয়তো এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। যাই হোক, এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তখন চোখের পানি মুছে আঙ্কেলের কাছে গেলাম আর বললাম, আঙ্কেল, আমি আগামীকাল একটু গ্রামে যাব, হয়তো 7 দিনের মতো সেখানে থাকবো। আপনি সবকিছু একটু দেখে রাখেন। আর স্নেহা আপু কোথায়? ও হয়তো ভেতরে তার রুমে আছে। তার সাথে একটু দেখা করতে পারি আঙ্কেল? যাও। তারপর আমি স্নেহার রুমে গেলাম, গিয়ে দেখি স্নেহা শুয়ে শুয়ে কিছু একটা ভাবছে। তখন আমি তাকে ডাক দিলাম, আপু, আপনার সাথে কয়েকটা কথা ছিল। তখন স্নেহা আমার দিকে তাকালো, আমাকে দেখে যেন তার রাগ 420 ভোল্ট হয়ে গেল, আর বলতে লাগলো, এই ফকিরের বাচ্চা, এখানে কি? আমার সাথে তোর কিসের কথা? তোর এই মুখ আমি দেখতে চাই না। প্লিজ এখান থেকে যা, নয়তো। থাক আপু, আপনাকে উঠতে হবে না, আমি চলে যাচ্ছি। শুধু শুধু আপনি কষ্ট কেন করবেন? তারপর সেখান থেকে চলে আসলাম। সত্যি তো, সে তো বলেছে আমার মুখ সে দেখতে চায় না, তাহলে আমি বোকার মতো কেন যাই তার কাছে? তারপর অন্তরের সাথে দেখা করলাম আর বললাম আমার সব কথা, আর আগামীকাল আমার অপারেশনের কথা বললাম। তখন অন্তর বলল, চিন্তা করো না ভাইয়া, আল্লাহ তোমার সাথে থাকবে। আর আমি তো আছি, আগামীকাল সকালে তোমার সাথে হসপিটালে পৌঁছে যাব। যাই হোক, শুনে একটু ভালো লাগলো যে সে আমার সাথে থাকবে। এভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে সবকিছু গুছিয়ে চাবিটা বাড়িওয়ালার কাছে গিয়ে চলে আসলাম হাসপাতালে। গিয়ে দেখি অন্তর বসে আছে। তারপর দুজনে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল টাকা তার রিসেপশনে জমা দিয়ে আসতে, একটা ফর্ম পূরণ করে আসতে। সবকিছু করা শেষ, এখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে এবং অপারেশন শুরু হয়ে গেল। এখন এই ফেসবুকের মেয়েটার কথা একটু বলি। মেয়েটা একটু রেগে গেছিল তাকে কিছু না বলে চলে আসতে, তবে তার প্রচুর টেনশন হচ্ছে ছেলেটার জন্য। কত ভালোবাসি আমি তাকে, কিন্তু সে তো আমার কথা শুনছেই না।
তার তো এই শহরে কেউ নেই, তাহলে কে থাকবে তার সাথে? কিন্তু সে তো আমাকে ঠিকানাও দিল না, কিভাবে খুঁজবো তাকে? তবুও সে আমাকে খুঁজতে লাগে শহরের কিছু হাসপাতালে, কিন্তু সে তো আমাকে কখনো দেখে নাই। নাম দিয়ে কি শহরে মানুষ খোঁজা যায়? আর এদিকে 2 ঘন্টা অপারেশনের পর তারা সাকসেসফুল হয় আর আমাকে অন্য রুমে নিয়ে শুয়ে রাখে। সেদিন আর আমার জ্ঞান ফিরে নাই। সারাদিন সারা রাত অন্তর আমার সাথে ছিল। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আসে আর আমি বুঝতে পারি আমি এখনো পৃথিবীতে বেঁচে আছি। পাশে দেখি অন্তর শুয়ে আছে, হয়তো সারা রাত সজাগ ছিল, তো এখন ঘুমিয়ে গেছে। তারপর ডাক্তার এসে আমাকে চেক আপ করে আর বলে, এখন আর কোনো সমস্যা নেই, শুধু বিশ্রাম নিলেই হবে। তারপর ডাক্তার চলে যায়। আর কিছু সময় পর কিছু খাবার নিয়ে আসে আর বলে খাবারগুলো খেয়ে এই মেডিসিন খেয়ে নিতে। তারপর অন্তরকে ডাক দিলাম, ছেলেটাও এখনো না খেয়ে আছে। তাকে ডেকে তোলার পর আমার জ্ঞান ফিরেছে। দেখে সে যে কি খুশি হয়েছে সেটা যদি নিজের চোখে দেখতে না পারতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না। যাই হোক, 2জন খাবারগুলো খেয়ে নিলাম। এভাবে 3 দিন চলে গেল। এখন মোটামুটি আমি হাঁটতে পারি। আর অন্যদিকে রিয়া ম্যাম এখন আমাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বারবার ফোনটা বন্ধ পাচ্ছে। কারণ আজ 3 দিন হলো ফোন ধরা হয় না, চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে। তখন ম্যাম রাগে বলতে থাকে, শালা, তুই খালি একবার এসে দেখ আমি তোর কি করি। একটা ইম্পর্টেন্ট ফাইল দিয়ে গেলি না, এখন আমি মিটিংটা কিভাবে করি? এভাবে সেদিনটাও কেটে গেল। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমি এখন বাসায় যেতে পারবো কিনা। তখন ডাক্তার যেটা বলল, না, আপনি আরও 2 দিন হাসপাতালে থাকেন। আপনি বলেছিলেন এই শহরে আপনার কেউ নেই, তাই বাসায় গেলে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না, তাই আমাদের এখানেই থাকেন। তারও 2 দিন থাকতে হলো। হাসপাতালে 2 দিনও অন্তর আমার সাথে ছিল। জানি ছেলেটার মনটা অনেক ভালো, এত ছোট হয়েও আমার সাথে থেকেছে, আমার সব কাজ করে দিয়েছে। এখন সে ফেসবুকের মেয়েটার কথা একটু বলি। মেয়েটা এক প্রকার পাগল হয়ে গেছে। ফেসবুকে আসলে আমাকে অ্যাক্টিভ দেখতে পায় না। আমাকে খুঁজেছে সারা শহর, কিন্তু তবুও আমাকে খুঁজে পায় নাই। সে অনেকটা ভেঙে পড়েছে। আমার গল্পের পাঠকরাও পাগল হয়ে আছে গল্প দিচ্ছে না বলে। এভাবে আরও 2 দিন কেটে গেল। এখন মোটামুটি হাঁটতে পারি। মোটামুটিটা অনেকটাই, তবে এখন আমার বেশি হাঁটাহাঁটি করাটা ঠিক হবে না। আজ বাসায় চলে যাব, তাই আমি আর অন্তর একটা গাড়িতে করে চলে আসলাম। অন্তরকে ভেতরে নিলাম না, তাকে চলে যেতে বললাম। সে যেতে চায় না, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে নিজের রুমের কাছে গেলাম, কিন্তু চাবি তো আঙ্কেলের কাছে। এখন আবার ওনার রুমে যেতে হবে। পেটে ব্যথা করছে, যেখানে অপারেশন করা হয়েছে সেখানে, তাই হাঁটতে পারছি না। বসে পড়লাম সেখানে। প্রায় 30 মিনিট বসেছিলাম সেখানে। তারপর আবার আস্তে আস্তে বাড়িওয়ালার রুমের সামনে গেলাম, গিয়ে চাবি নিয়ে চলে আসলাম। আজকে স্নেহাকে দেখতে পাইনি, ভালোই হয়েছে তার সামনে না পড়ে, কারণ সে তো আমার মুখ দেখতে চায় না। তারপর নিজের রুমে আসলাম আর বিছানায় পড়ে দিলাম এক ঘুম। দুপুরের দিকে ঘুম ভাঙলো। আজ নিজে রান্না করে খেতে হবে। হাতে একটা টাকাও নেই, সব টাকা শেষ হয়ে গেছে। ঘরে তেমন কিছু নেই যে রান্না করব, তাই খিচুড়ি রান্না করতে বসলাম। তবুও তো খেতে পারবো। আজ আমার এই অবস্থা নিয়ে নিজেকে রান্না করে খেতে হচ্ছে, হায়রে নিয়তির খেলা। যাই হোক, রান্না করতে গেলাম। খুব কষ্ট হচ্ছে রান্না করতে, তবুও তো করতে হবে, কারণ খাবার ছাড়া তো আর বাঁচা সম্ভব না। ডাক্তার বলছিল ফল খেতে বেশি করে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই যে ফল আনবো। যাই হোক, রান্না শেষ করে খেতে বসলাম। ভালো হয় না রান্না, তবুও খেতে হচ্ছে। খাবার খেয়ে ওষুধ খেলাম। আজকে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম মোবাইল বন্ধ আছে, তাই চার্জে বসলাম। তারপর আবার শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আবার একটু খেয়ে ওষুধ খেলাম। শরীরে এখন জ্বর আসছে। তারপর মোবাইলটা হাতে নিলাম, ভাবলাম একটু অনলাইনে যাব, কিন্তু এমবি তো নেই, তাই গান ছেড়ে কানে হেডফোন দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, ভাবলাম হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 2টা বাজে। মোবাইল এখন গান বাজতেছে। একটু উঠে পানি খেতে যাব, কিন্তু উঠতে পারছি না, মাথা খুব ব্যথা করছে। তখন বুঝতে পারলাম শরীরে অনেক জ্বর। এত জ্বর হয়তো আমার জীবনে আর আসে নাই। খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই হয়তো মারা যাব। এটাই হয়তো আমার শেষ নিঃশ্বাস হবে। মাথা এতটা খারাপ লাগছে, কিন্তু পারছি না মাথায় একটু পানি দিতে। এতটা কষ্ট হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। তারপর কোনো রকমে ওয়াশরুমে গেলাম আর মাথায় পানি দিলাম। তারপর আবার এসে বিছানায় বসে পড়লাম। সারা রাত ছটফট করতে করতে কেটে গেল প্রতিটা মুহূর্ত। মনে হচ্ছে আমি হয়তো আর বাঁচবো না। তারপর সকাল 10টার দিকে জ্বর একটু কমেছে। খুব খিদেও পেয়েছি, কিন্তু খাবার পাবো কোথায়, তাই আবার রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে ওষুধ খেলাম আর একটু বারান্দায় হাঁটতে বের হলাম। এভাবে সারাদিন কেটে গেল। বিকালে শুয়ে আছি, হঠাৎ দরজায় কে যেন নক দিচ্ছে। দরজা খুলে দেখে অন্তর দাঁড়িয়ে আছে আর তার হাতে কিছু ফল। কিরে, তুই এখানে কি করছিস? খুব পেকে গেছিস, কিন্তু তুই এতগুলো টাকা পেলি কোথায়? ভাইয়া বলে রাগ করবে না তো? আসলে যখন আমি কাজ করতাম তখন একটা মাটির ব্যাংক কিনেছিলাম, আর সেটাতে টাকা রাখতাম। আজ সেটা ভেঙে ফেলেছি, আর আজকে কাজও করেছি।
জানি তোমার কাছে কোনো টাকা নেই। তখন আমি বললাম, কি, তুই এটা কেন করলি? ভাইয়া, এসব মাটির ব্যাংকে মানুষ টাকা কেন রাখে? যখন কোনো বিপদ আসে তখন যাতে কাজে লাগে সেজন্য। আমিও সেটাই করেছি।